ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসির একদম বেসিক জিনিসগুলো পড়েছিলাম। তারপর হচ্ছে দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোমেসির বিশেষ করে ডিপ্লোম্যাটিক ফাংশন, তারপর হচ্ছে নেগোসিয়েশন, ডিপ্লোম্যাটিক প্রিভিলেজেস, এই পার্টটা পড়েছি। আজকে হচ্ছে সর্বশেষ 3 নম্বর যে পার্টটা আছে, এই পার্টে হচ্ছে আমরা টাইপস অফ ডিপ্লোমেসি, কিছু ডিপ্লোমেসির প্রকারভেদ আছে, যেই প্রকারভেদগুলো আসলে মূলত পরীক্ষায় আসে। আমরা হচ্ছে একটু বলে নিই, আজকের ক্লাসটা একটু জাস্ট আপনাদের একটু লেট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যে শীটটা একটু আপডেট করতে হয়েছে, বিশেষ করে অনেকগুলো হচ্ছে কূটনীতির বিষয় আপডেট করতে হয়েছে। তো এই জায়গায় একটু 5 মিনিটের মতো লেট হয়ে যাওয়া আসলে দুঃখ প্রকাশ করছি। তো আজকের হচ্ছে এই যে টাইপস অফ ডিপ্লোমেসি যেটা আছে, এটা কিন্তু আসলে সিলেবাসে দেওয়া নাই, যে টাইপস অফ ডিপ্লোমেসি মানে হচ্ছে ডিপ্লোমেসির বা হচ্ছে আমরা যদি এটা বলি যে ক্লাসিফিকেশন, তাহলে ডিপ্লোমেসির যে বিভিন্ন প্রকারভেদগুলো আমরা আজকে পড়বো, যেমন হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি, ব্যাকডোর ডিপ্লোমেসি, গানবোট ডিপ্লোমেসি, ট্র্যাক 1 ডিপ্লোমেসি, ট্র্যাক 2 ডিপ্লোমেসি, ট্র্যাক 3 ডিপ্লোমেসি। তো এই পার্টগুলো বেসিক্যালি সিলেবাসে নাই, তাহলে আসলে এটা আসলে কোথায় থেকে আসলে টাইপস অফ ডিপ্লোমেসি? জি জি জি। আচ্ছা আচ্ছা, ফেসবুকে লাইভ হতে একটু জাস্ট সময় লাগবে, একটু 10 হইতেছে 20 সেকেন্ড পরে আসে মেবি। আচ্ছা, একটু লিঙ্কটা দিয়ে দিই, ওই লিঙ্ক থেকে একটু ক্লিক করিয়েন ভাই, এই গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো এখানে যে ক্লাসিফিকেশন বা হচ্ছে টাইপস যেটা আছে, এটা হচ্ছে কিসের? এই যে আমরা হচ্ছে এখানে সিলেবাসে হচ্ছে যে পার্টটা আছে না, যে ডিপ্লোম্যাটিক ফাংশনস, কূটনীতিবিদদের আসলে কার্যাবলী যেগুলো, তাহলে কার্যাবলী তো হচ্ছে তাদের বিভিন্ন ডিপ্লোমেসি রক্ষা করা, বিভিন্ন নেগোসিয়েশন করা, আলোচনা করা, চুক্তি করা। তো এটা মূলত আসলে টাইপস অফ ডিপ্লোমেসিটা মূলত যে ডিপ্লোমেটদের যে কাজগুলো আমরা পড়েছিলাম ফাংশনস, ওইটারই একটা পার্ট, যেটাকে আমরা আলাদা করেছি যেন হচ্ছে বুঝার সুবিধার্থে। তো এই জায়গা থেকে আসলে এই অধ্যায়টা আসলে সর্বশেষ যে পর্ব যেটা আছে, এটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ পর্ব, কারণ হচ্ছে এই পার্টটা টাইপস অফ ডিপ্লোমেসি যে পার্টটা আছে, এটা হচ্ছে আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইম্পেরিক্যাল এবং হচ্ছে প্রবলেম সলভিং পার্টে। তো আমরা হচ্ছে ইম্পেরিক্যালের ক্ষেত্রে হচ্ছে যেই 3টা প্রশ্ন থাকে, ওখানে আসলে যদি কোনো দেখা যাচ্ছে ওগুলা ডিপ্লোমেসিটা ব্যবহার করতে হয়, যে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন। তো ওই জায়গাতে আসলে বিভিন্ন কূটনীতিক টার্মগুলো আসে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন প্রয়োজন, ওই জায়গাতে আপনি কিভাবে মোকাবেলা করবেন। তো আজকে যে কূটনীতির পার্টগুলো আমরা পড়বো, যে প্রকারভেদগুলো, টাইপসগুলা, এগুলো হচ্ছে আপনারা সেখানে কাজে লাগাইতে পারবেন। তো আমরা একটু ক্লাসটা শুরু করি, তার আগে হচ্ছে ফেসবুকে যারা যুক্ত হয়েছেন একটু দুই একজন একটু কমেন্টে জানান যে সবকিছু স্পষ্ট কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। তাহলে আমরা ক্লাসটা ফাইনালি শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না আশা করি, আজকের ক্লাসটা ছোট আছে এখানে পার্টটা। একটু জাস্ট কমেন্টে জানান আপনারা যারা যুক্ত হয়েছেন ফেসবুকে। তো টাইপস অফ ডিপ্লোমেসির মধ্যে আমরা প্রথমে চীন দিয়ে শুরু করতে যাচ্ছি। চীনের হচ্ছে আপনারা জানেন যে একটা বিখ্যাত কূটনীতি আছে, যেটা প্রিলি পরীক্ষায় আসছে এবং হচ্ছে রিটেন পরীক্ষায় আসছে। তো প্রিলি পরীক্ষায় আসছে যে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসিটি, এটা কোন রাষ্ট্রের, ওখানে অপশন ছিল চীন, যুক্তরাষ্ট্র, জাপান। আর রিটার্ন পরীক্ষায় হচ্ছে উলফ ওয়ারিয়র যে ডিপ্লোমেসি আছে, এটা কিন্তু আপনাদের রিটার্নের জন্য গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এটা আপনার ইম্পেরিক্যাল পার্টও এটা কাজে লাগাতে পারবেন। তো উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসিটা হচ্ছে আমরা জানি যে হচ্ছে চীনের বিখ্যাত, হচ্ছে আপনারা জানেন যে তাদের যে সেনাবাহিনী যেটা আছে, ওই চীনের সেনাবাহিনীকে আসলে যে উলফ বা ন্যাকড়ে যেটা আছে, এই ন্যাকড়ের মতো তুলনা করা হয়। কারণ হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে আপনার উজিং নামক একজন চলচ্চিত্র নির্মাতা, চীনের একজন হচ্ছে প্রভাবশালী নির্মাতা। তো উনি হচ্ছে 2015 সালে একটা মুভি তৈরি করেন, যে মুভিটার নাম দিয়েন যে উলফ ওয়ারিয়র। তো 2015 সালে এই মুভিটাতে আসলে তিনি দেখানোর চেষ্টা করেন যে হচ্ছে আপনার এই উলফ যারা আছে, এই উলফের সাথে হচ্ছে তিনি, ওই মুভিটা মূলত আসলে চীনা জাতীয়তাবাদী, আসলে একটা চাইনিজ ন্যাশনালিজমের উপর ভিত্তি করে মুভিটা তৈরি করা, যে চীনের ভূখণ্ডগুলাকে রক্ষা করা, তারপর হচ্ছে চীনের মানুষের নিরাপত্তা রক্ষা করা, তারপর হচ্ছে আপনার চীনের সার্বভৌমত্বটাকে হচ্ছে রক্ষা করা। এটা করার জন্য আসলে তিনি চীনের যে সেনাবাহিনী আছে, ওই সেনাবাহিনীটাকে তিনি হচ্ছে একজন উলফের সাথে বা নেকড়ের সাথে তুলনা করেছেন। তাহলে আমরা জানি যে আসলে তিনি মুভিতে দেখানোর চেষ্টা করেছেন যে একটা নেকড়ে আসলে সে কিরকম হয়, উলফ কিরকম হয়। তাহলে আমরা জানি উলফ যেটা হয়, এটা কিন্তু হচ্ছে আপনি জানেন যে এটার নাক মুখ হচ্ছে খুবই তীব্র হয় এবং ধারালো হয়। তা তিনি দেখানোর চেষ্টা করেছেন চীনের সেনাবাহিনীও শত্রুর প্রতি হচ্ছে এমন তীব্র, আক্রমণাত্মক এবং হচ্ছে ধারালো। দ্বিতীয়ত হচ্ছে আমরা জানি যে উলফ যেগুলো আছে, এগুলো হচ্ছে আপনার খুব অল্প সময়ের মধ্যে এটার সাথে অন্যান্য যে উলফ আছে, তার যে কমিউনিটি আছে, খুব দ্রুত সে আপনার কমিউনিকেট করতে পারে, এবং তিনি হচ্ছে কোনো সম্ভাব্য বিপদ যদি হয় উলফ, তারা হচ্ছে পুরো কমিউনিটিকে একত্রিত করে ফেলে খুব মুহূর্তের মাধ্যমে। ঠিক এটার মাধ্যমে তিনি দেখানোর চেষ্টা করেছেন চীনের সেনাবাহিনী যারা আছে, তার কমিউনিকেশন স্কিল বা প্রযুক্তিতে তারা এত ডেক্সট্রাস বা এত দক্ষ, যারা খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে তারা একে অপরের সাথে কমিউনিকেট করে ফেলতে পারে এবং শত্রুর বিরুদ্ধে একসাথে ঝাঁপিয়ে পড়তে পারে, যেটা আসলে উলফ করে। তো
তো এই জায়গা থেকে মুভিটা হচ্ছে যিনি 15 সালে যখন প্রকাশ করেন তখন এটা খুবই জনপ্রিয়তা পায় চীনের একটা জাতীয়তাবাদী মুভি হিসেবে, ন্যাশনালিস্ট মুভি হিসেবে। তো পরবর্তীতে তিনি হচ্ছে 2017 সালে আরেকটা মুভি তৈরি করেন উলফ ওয়ারিয়র 2 নামে, যেটা পরবর্তীতে আসলে জনপ্রিয়। তো এই জায়গা থেকে আসলে আমরা পড়েছিলাম আপনাদেরকে প্রি ক্লাসে যে আসলে মাও সেতুং এর নেতৃত্বে আসলে চীনে আমরা বলেছিলাম যে 1921 সালে একটা রাজনৈতিক দল গঠিত হয়, চীনা কমিউনিস্ট পার্টি, যেটা আসলে সমাজতান্ত্রিক। তো এটা আসলে 2021 সালে এটার যখন শতবর্ষ উদযাপন হচ্ছিল, তো শতবর্ষ উদযাপনে আসলে বেইজিং এ আসলে আপনার চীনের প্রেসিডেন্টের বক্তব্যটা যদি আপনারা ওই সময় কেউ দেখে থাকেন বা দেখেন, তাহলে ওই জায়গায় কিন্তু তিনি বলেছেন যে চীনের সার্বভৌমত্বের জন্য হুমকি হবে, বা আসলে চীনকে যদি কেউ থ্রেট দেয় তাহলে সেটা আসলে তিনি দাঁত ভাঙ্গা বা একটা কড়া জবাব দিবেন। তাহলে এই ধরনের আসলে যে উলফের মতো আসলে এরকম হিংস্র, তারপর হচ্ছে উলফের মতো হচ্ছে এরকম জাতীয়তাবাদী চেতনা যে বর্তমানে চীনের যে হচ্ছে আপনার পররাষ্ট্রনীতি, এটাকে আসলে সাধারণত বলা হয় যে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি। তো এই জায়গা থেকে এটার একদম বেসিক যেটা আমরা জানি যে চীনের উত্থানটা যখন হয়েছিল, আমরা পড়েছিলাম যে আসলে চীনের উত্থানটা হয়েছিল আপনার 1911 সালে হচ্ছে আমরা বললাম যে চীন এর 11 সালের পূর্বে দীর্ঘ 2000 বছর কিং ডাইনেস্টির অধীনে ছিল। তাহলে কিং ডাইনেস্টির একটা পতন ঘটলো সানিয়াত সেনের আমরা হচ্ছে সেখানে পড়েছিলাম যে সানিয়াত সেনের নেতৃত্বে একজন ভদ্রলোক তিনি এই কিং ডাইনেস্টির বিরুদ্ধে জনমত গড়ে তোলেন, আন্দোলন গড়ে তোলেন। সেই আন্দোলনে কিং ডাইনেস্টির পতন ঘটে, চীন হচ্ছে একটা প্রজাতন্ত্রের রূপ নেয়, যে দি রিপাবলিক অফ চায়না। তাহলে এই যে প্রজাতন্ত্রী হচ্ছে চীন 11 সালে আসলো, 11 সালে আসার পরে আমরা দেখলাম চীনের এই জাতীয়তাবাদী দল কুমিংতাং, যেটা সানিয়াত সেনের নেতৃত্বে হচ্ছে তৈরি হয়েছিল, সেটার সাথে হচ্ছে আপনার 1921 সালে যখন চীনা কমিউনিস্ট পার্টি মাও সেতুং এর নেতৃত্বে আসলে তৈরি হয়ে যায়, তখন জাতীয়তাবাদী দল এবং হচ্ছে মাও সেতুং এর যে দল আছে সমাজতান্ত্রিক দল চীনা কমিউনিস্ট পার্টি, তাদের মধ্যে একটা আসলে দ্বন্দ্ব তৈরি হয়, একটা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ তৈরি হয়, যেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটে আমরা দেখি যে 1949 সালে হচ্ছে চীন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রের দিকে চলে যায়। তখন আসলে চীনকে বলা হইলো যে পিপলস রিপাবলিক অফ চায়না। তাহলে এই যে পিপলস রিপাবলিক অফ চায়না যেটা আমরা পড়লাম, পিপলস রিপাবলিক অফ চায়না যখন এটা পিপলস একটা যুক্ত করে দিল সাথে, তো এই জায়গা থেকে চীনের এরপরে হচ্ছে আমরা বললাম যে আসলে মাও সেতুং এর নেতৃত্বে সে আসলে 1966 সালে সে একটা কালচারাল রেভলিউশন করে, যেখানে কমিউনিস্ট পার্টির মধ্যে একটা শুদ্ধি অভিযান চালায়, যে কমিউনিস্ট পার্টির মধ্যে অন্য কেউ ঘাপটি মেরে বসে আছে কিনা। তারপর হচ্ছে আমরা দেখেছিলাম যে তারপর হচ্ছে আপনার মাও সেতুং এর পর হচ্ছে মাও জেদং আসে। ওই যে বিড়াল সাদা না কালো সেটি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে বিড়াল মাছ আপনার হচ্ছে এই সে হচ্ছে আপনার ইঁদুর মারতে পারে কিনা সেটা গুরুত্বপূর্ণ। তার মানে আসলে চীন সে সমাজতন্ত্রে বিশ্বাস করে না, ক্যাপিটালিজমে বিশ্বাস করে, এটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে চীনের ইকোনমি উন্নত হচ্ছে কিনা, চীনের মানুষের জীবনধারা উন্নত হচ্ছে কিনা। তাহলে এই যে জিয়াংপিং এর যে পররাষ্ট্রনীতি ছিল যে চীনের ইকোনমিটাকে উন্মুক্ত করে দাও যেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র এখানে বিনিয়োগ করে, তো এই জায়গার পরবর্তীতে হচ্ছে আমরা পড়েছিলাম যে চীনের আসলে এখানে অর্থনৈতিক উন্নয়নটা সাধিত হয়। তারপরে 2011 সালের দিকে আমরা বললাম যে শি জিনপিং এর একটা উত্থান ঘটে। তো যে উত্থানটা আসলে এক্ষেত্রে আসলে বলা হয় যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের উত্থানগুলো যেভাবে ঘটে, যেমন হচ্ছে যুক্তরাষ্ট্রের যে উত্থানটা, এটা কোনো পিসফুল উত্থান ছিল না। যুক্তরাষ্ট্রের উত্থানটা হয়েছে হচ্ছে আপনার বিভিন্ন দ্বন্দ্ব, যুদ্ধ, সংঘাতের মাধ্যমে। আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের উত্থানটা মূলত আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে হয়েছিল। তো এই যুক্তরাষ্ট্রের উত্থানটা যেমন আসলে পিসফুল ছিল না, অত্যন্ত ভায়োলেন্ট ছিল, যুদ্ধের মধ্য দিয়ে গিয়েছে। কিন্তু চীনের আজকের যে উত্থান, তো এই জায়গা থেকে আসলে বলা হলো যে চীনের উত্থানটা পিছনে অতীতে আসলে এতটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম আগ্রাসী ছিল না। চীনের উত্থানটা ছিল শান্তিপূর্ণ, মানে পিসফুল উত্থান বা পিসফুল রাইজ, যেটাকে আমরা বলি যে লো প্রোফাইল ডিপ্লোমেসি। চীন আসলে অতটা হুম্বিদুম্বি করে কথা বলতো না, আক্রমণাত্মক কথা বলতো না। কিন্তু বর্তমান সময় আজকের একবিংশ শতাব্দীর তৃতীয় দশকে এসে আমরা দেখি যে চীন আসলে তার শত্রু রাষ্ট্রগুলোর প্রতি, তার মানে অপোনেন্ট যারা আছে তাদের প্রতি কিন্তু সে কঠোর ভাষা ব্যবহার করে, সে আক্রমণাত্মক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো যেটা আসলে এক ধরনের উলফ ওয়ারিয়র যে ডিপ্লোমেসি আছে সেটা কি বোঝায়। তো এই জায়গা থেকে আসলে এটাকে বর্তমানে চীনের এই যে ধরেন যে আপনার আক্রমণাত্মক যে ডিপ্লোমেসি, এটাকে আসলে বলা হয় অনেকে যে এটা আসলে আমাদের অ্যাজার্টিভ ন্যাশনালিজম, মানে হচ্ছে আক্রমণাত্মক জাতীয়তাবাদ। তো উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসির জাস্ট কিছু বৈশিষ্ট্য এখানে আছে, এটা জাস্ট এক মিনিট আপনারা রিডিং একটা পড়লেই হবে। যে আপনারা দেখবেন যে চীন হচ্ছে তার জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা নিয়ে সে অত্যন্ত কঠোর। তারপরে ধরেন তাইওয়ান নিয়ে যদি কেউ কথা বলে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে তাইওয়ানের স্বাধীনতা কথা বলে, সে দেখবেন যে একদম স্ট্রিক্ট ওপেন মিডিয়াতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আপোষহীন অবস্থান জানাচ্ছে। তারপর হচ্ছে ধরেন যে সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু বলা হয় চীনে, তারপর দেখবেন যে চীন তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেখানেও আক্রমণাত্মক ভাষায় হচ্ছে প্রতিপক্ষকে জবাব দিচ্ছে, তারপর হচ্ছে মিডিয়াতে জবাব দিচ্ছে। তো এইগুলো হচ্ছে আপনার উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসির যে বৈশিষ্ট্য আছে সেটা।
তো এই উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি থেকে এটার আরেকটা প্রেক্ষাপট আসে, যেটা আসলে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসির একটা এক্সটেনশন, যেটাকে আমরা বলি যে মেগাফোন ডিপ্লোমেসি। তাহলে এই যে মেগাফোন কি, আমরা হচ্ছে দেখি যে এই যে মেগাফোন যেটা আছে মাইকের মতো, এটা দ্বারা কি করেন আপনি, মেগাফোন দিয়ে আমরা যেটা করি, আমাদের কোনো একটা কথা, আমাদের কোনো একটা বাক্য আমরা যেটা করি, এটা জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ এটাতে সাউন্ড অনেক বেশি হয়, যে সাউন্ডের কারণে আশেপাশের সকল মানুষ আমি কি বলছি সেটা শুনতে পায়। ঠিক একইভাবে চীনের যে বর্তমান হচ্ছে রাজনীতি, তার আগে যেমন তার পিসফুল উত্থান ছিল, তার হচ্ছে একদম নিরিবিলি তিনি কাজ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যুদ্ধে জড়ায়নি বা যুদ্ধে লিপ্ত হয়নি। তো চীনের উত্থানটা আসলে ছিল একদম পিসফুল। কিন্তু বর্তমানে যেহেতু চীন একটা উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসির দিকে আছে, একটা অ্যাজার্টিভ ন্যাশনালিজমের দিকে আছে, খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলে, কাউকে ছাড় দেয় না প্রতিপক্ষকে, এটা কি আসলে আবার অনেকে বলে এটা কি আসলে মেগাফোন ডিপ্লোমেসি। তাহলে মেগাফোন ডিপ্লোমেসি দেখবেন যে চীন আসলে আপনার সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা হচ্ছে তাদের টুইটারে বা হচ্ছে তাদের যে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে হচ্ছে তারা কোনো বিষয় আসলে একদম স্পষ্ট করে করা জবাব দিচ্ছে, স্পষ্ট করে সংবাদ মাধ্যম করতেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। হচ্ছে তাই আমি যেটা বললাম যে তাইওয়ান নিয়ে কিছু বললে, তারপর হচ্ছে চীনের আপনার ওই যে উইগুর বা জেনজিয়াং নিয়ে কিছু বললে, আপনার তিব্বত নিয়ে কিছু বললে, তারপর ভারতের সাথে যখন হচ্ছে বর্ডার কনফ্লিক্ট তৈরি হয়, তার মানে তারপরে হচ্ছে চীনের বৈশ্বিক যে অবস্থান, এই প্রসঙ্গে আসলে চীন যেটা করে সে হচ্ছে স্পষ্ট ভাষায় তার প্রতিক্রিয়াটা সে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, যেন আসলে এটা বিশ্বের সবাই জানতে পারে। তো এই জায়গা থেকে আসলে মেগাফোন ডিপ্লোমেসি যেটা আছে এরকম, এই জায়গা থেকে এটার যদি বৈশিষ্ট্যগুলো দেখি, যে আসলে বৈশ্বিক একটা চাপ সৃষ্টি করে অন্য রাষ্ট্রকে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সে আসলে জানানো, চীন জানাতে চায় যে আমি হচ্ছে কাউকে ছাড় দিতে রাজি না। তারপর হচ্ছে সে ধরনের একটা জনমত গঠন করতে চায়, বিভিন্ন হচ্ছে আপনার দেশে, নিজ দেশের যে জনগণের কাছে সে প্রমাণ করতে চায় যে আমি তোমাদের নিরাপত্তা রক্ষার জন্য, আমি চীনের ভূখণ্ড রক্ষার জন্য, আমরা চীনা জাতীয় আপনার কমিউনিস্ট যে পার্টি আছে, আমরা হচ্ছে খুবই শক্ত অবস্থান নিচ্ছি, আমরা খুবই শক্তিশালী ভূমিকা নিচ্ছি। তার মানে নিজের জনগণকেও সে কনভিন্স করতেছে যে আমি কাউকে ছাড় দিচ্ছি না, আমি উচ্চ বাক্যে তাকে আক্রমণাত্মকভাবে কথা বলছি। তাহলে এটা দিয়ে যেমন এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে, আবার নিজের দেশের মধ্যে একটা জনমত স্পষ্ট হচ্ছে। তৃতীয়ত আমরা বললাম যে আসলে যখন সরাসরি আলোচনার অভাবটা যখন তৈরি হয়, সংকট তৈরি হয়, চীন আসলে তখন এই ধরনের ডিপ্লোমেসিটা আসলে সে ব্যবহার করে, সে মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছে, সে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস আলোচনা করতেছে। তারপর হচ্ছে, তার মানে এই যে মেগাফোন ডিপ্লোমেসি, এটা হচ্ছে আপনার উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসিরই একটা এক্সটেন্ডেড ভার্সন, বা এটা একটা প্রকার বলতে পারেন যে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসির একটা মাধ্যম। তো আমরা হচ্ছে চীন দিয়ে শুরু করলাম, যে চীনের আসলে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, এটা একদম বেসিক জিনিসটি একটু জানবেন। যদি চীন নিয়ে কোনো প্রশ্ন আসে, ধরেন যে ইম্পিরিক্যালে প্রশ্ন আসছে যে চীন এবং হচ্ছে ইউএস এর যে সম্পর্ক নিয়ে, চীন এবং ইউএস এর সম্পর্ক নিয়ে হচ্ছে বর্ণনা করুন। তাহলে চীন ইউএস এর সম্পর্ক বর্ণনা করতে গিয়ে এখানে কিন্তু আমরা যে বিগত যে পড়াগুলো পড়েছি, তাহলে আপনি কি কি থিওরি এখানে ব্যবহার করতে পারবেন? আপনি কিন্তু এখানে পাওয়ার ট্রানজিশন যে থিওরিটা আমরা পড়েছিলাম আপনার চতুর্থ অধ্যায় মেজর আইডিয়াস এন্ড আইডিওলজি, সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন, যে পাওয়ার ট্রানজিশন থিওরি, যে চীনের উত্থান ঘটতেছে এবং যুক্তরাষ্ট্রের সাথে একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপর হচ্ছে আমরা থুসিডাইডিস যে ট্র্যাপটা পড়েছিলাম, এটাও আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা হেজিমনিক স্টেবিলিটি যে থিওরিটা পড়েছি, তাহলে চীনের ক্ষেত্রে আপনি এটাও ব্যবহার করতে পারবেন। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আসলে আপনি কিন্তু এই যে উলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি, যেটা আমরা মাত্রই পড়লাম, এটাও ব্যবহার করতে পারেন, যে আসলে চীন এখন আর বিশ্ব রাজনীতিতে কাউকে ছাড় দিয়ে কথা বলে না, সে হচ্ছে একদম আক্রমণাত্মক ভাষায় সে হচ্ছে রিপ্লাইগুলো, জবাবগুলো দিচ্ছে। তারপর হচ্ছে চীনের হচ্ছে এখন আমরা যেটা বললাম যে মেগাফোন ডিপ্লোমেসি। তাহলে এই যে শব্দগুলো, টার্মিনোলজিগুলো আপনি পড়তে পড়তে, এই যে আমরা পড়তেছি এক একটা অধ্যায়ে, এগুলো কিন্তু আপনার মাথায় ধীরে ধীরে গেঁথে যাবে, তখন হচ্ছে আপনার পরীক্ষায় আসলে এই টার্মিনোলজিগুলো লেখার সময় আপনার মাথায় অটো চলে আসবে। তো উলফ ওয়ারিয়র পরে হচ্ছে মেগাফোন গেল, মেগাফোনের পরে হচ্ছে আমরা যেটাতে আসি, তো ওই মেগাফোনে হচ্ছে আমরা যদি কিছু এই সাম্প্রতিক যদি আপনি হচ্ছে উদাহরণ যদি দেখেন, যে ঐতিহাসিক এবং সাম্প্রতিক, তাহলে মেগাফোন ডিপ্লোমেসির আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে 2024 সালে হচ্ছে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ভারতের সাথে হচ্ছে আমাদের একটা সম্পর্কটা আসলে এক ধরনের একটা শীতল সম্পর্ক রূপ নেয়, যেটা কোল্ড সম্পর্কে। তাহলে আওয়ামী লীগের সাথে ভারতের একটা উষ্ণ সম্পর্ক ছিল এখানে, তাহলে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের সাথে তার সম্পর্কটা কিন্তু অনেক ধরনের শীতল ছিল, কোল্ড ছিল। তো এই জায়গা থেকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ধরেন যে একটা পত্রিকায় তিনি স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছিলেন যে ভারতে বসে যেন হচ্ছে আপনার পালিত যে সরকার আছে বা প্রধানমন্ত্রী যে ছিল, সে যেন আসলে কোনো ধরনের বক্তব্য না দেয় যেটা আসলে বাংলাদেশের রাজনীতিকে আসলে উত্তপ্ত করে। তখন আপনার হচ্ছে ভারত বলে যে হচ্ছে এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনটা এখনো ফাংশন করতেছে। তো এই জায়গায় আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রকাশ্যে গিয়ে মিডিয়ার কাছে এই ধরনের কথা বলতেছে ভারত সম্পর্কে, এটা এক ধরনের মেগাফোন ডিপ্লোমেসির অংশ। তো তারা আসলে তাদের পত্রিকাগুলোতে এই শব্দটা ব্যবহার করেছিল যে এটা এই ধরনের মেগাফোন ডিপ্লোমেসি অ্যাভয়েড করা
উচিত। তারপর হচ্ছে আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে, ধরেন যে হচ্ছে উত্তর কোরিয়া যখন উত্তর কোরিয়াকে যখন সে হুমকি দিচ্ছে বিভিন্ন যে পরমাণু নিয়ে হচ্ছে উত্তর কোরিয়াকে ধ্বংস করে দিবে, তখন উত্তর কোরিয়ার হচ্ছে কিম জং উনও কিন্তু বলতেছে যে আমাদের উত্তর কোরিয়া থেকে কিন্তু একটা মিসাইল মেরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতেও হামলা করতে আমরা সক্ষম, আমাদের সেই সক্ষমতা আছে। তাহলে এই যে জবাব এবং পাল্টা জবাব যে সে হচ্ছে প্রকাশ্যে দিচ্ছে, এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে মেগাফোন ডিপ্লোমেসির উদাহরণ। তারপর হচ্ছে স্নায়ু যুদ্ধ চলাকালীন 1970 এবং 90 দশকে আমরা দেখি যে সোভিয়েত ইউনিয়ন ভার্সেস মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই ধরনের মেগাফোন ডিপ্লোমেসিটা ব্যবহৃত হয়েছে। আমরা দেখেছি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন হচ্ছে আপনার কিউবাতে মিসাইল বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার জন্য। এটা যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ জেনে যায়, পরবর্তীতে কিন্তু আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই ধরনের আক্রমণাত্মক ভাষা বা হচ্ছে এটাকে বিশ্বকে সবাইকে জানানো, আপনার মিডিয়া প্রেস ব্রিফিং করা, সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা, তো এইগুলা কিন্তু তখন বেশি ব্যবহৃত হচ্ছে। তো ওই সময়তে আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে খুব বেশি জনপ্রিয় ছিল না, কিন্তু এই যে মিডিয়া যেগুলো আছে, আন্তর্জাতিক যে গণমাধ্যম যেগুলো ছিল, ওগুলাতে কিন্তু এগুলো প্রকাশ্যে চলে আসছিল। তো এই জায়গা থেকে আসলে আপনারা বর্তমানে হচ্ছে এই মেগাফোন ডিপ্লোমেসি যদি আসে, তাহলে এটার জাস্ট একটা দুইটা উদাহরণ জাস্ট মনে রাখলেই হবে। তারপর হচ্ছে আপনারা আসি যে পান্ডা ডিপ্লোমেসি। তো এই পান্ডা যেটা আছে, এটা আসলে চীনের একটা জায়ান্ট পান্ডা, যেটা আসলে এক ধরনের মানে বর্তমানে বিলুপ্ত প্রায়ের দিকে চলে যাচ্ছে, খুবই রেয়ার, অল্প কিছু ধরেন যে এটা সংরক্ষণ করতে হয়। তো এই পান্ডাটা আসলে চীনের এটা একটা জাতীয় পশু। তো এই পান্ডা যেটা করে চীন এখানে, সেটা তার একদম 70-এর দশক থেকেই সে তার কূটনীতির ক্ষেত্রে এই পান্ডাটাকে সে একটা জাতীয় পশুটাকে একটা কূটনৈতিক টুলস বা একটা হাতিয়ার হিসেবে সে পরিণত করেছে। যেমন হচ্ছে পান্ডা ডিপ্লোমেসিটা ব্যবহার করা হয়, যেমন হচ্ছে আমরা জানি যে বাংলাদেশ যেটা করে, ভারতে ইলিশ পাঠিয়ে সম্পর্ক হচ্ছে আপনার ঠিক রাখার চেষ্টা করে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম পাঠানোর চেষ্টা করে, যেটা আমরা বিগত বছরগুলোতে আমরা দেখে আসছিলাম। ঠিক একইভাবে হচ্ছে এই যে চীন যেটা করে, তার জাতীয় পশু যেটা আছে জায়ান্ট পান্ডা, এটাকে আসলে সে বিভিন্ন দেশে পাঠিয়ে কূটনৈতিক সম্পর্ক নর্মালাইজেশন করার চেষ্টা করে। তো এই জায়গা থেকে আসলে পান্ডা ডিপ্লোমেসি যেটা আছে, এই পান্ডাকে আসলে বলা হয় হচ্ছে আপনার ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর। তো মার্কিন যুক্তরাষ্ট্র চীন তার একটা পান্ডাকে সে যখন অন্য আরেকটা রাষ্ট্রকে পাঠায়, সে এটাকে বলে যে আমার এই যে পান্ডাটা যে তোমাকে আমি দিলাম উপহার, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসেডর, মানে একটা বন্ধুত্বের প্রতীক হিসেবে কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন যে পান্ডা যেটা আছে, এটাকে ফ্রেন্ডশিপ অ্যাম্বাসিডরের পাশাপাশি চীন কিন্তু এটা বিভিন্ন রাষ্ট্রে পান্ডাকে আসলে সে লিজ দেয়। তাহলে এই যে লিজ যেটা দেয়, এখানে বলা চলতে পারে যে এটা কিন্তু অনেক টাকার বিনিময়ে আসলে এই লিজ গুলা নেয়। ধরেন যে হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু চীন থেকে বিশাল পরিমাণে টাকার বিনিময়ে পান্ডা লিজ নেয়। তারপর হচ্ছে কানাডা লিজ নিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র চীন থেকে পান্ডা লিজ নিয়েছে। তার মানে এই যে লিজ যেটা নেয়, এটা নিয়ে আমরা একটু পরে আসবো যে আসলে রাষ্ট্রগুলা কেন এত টাকা খরচ করে চীন থেকে পান্ডা লিজ নেয়। আর হচ্ছে পান্ডা যদি আমরা যদি উদাহরণ দেখি, ধরেন যে 1972 সালে, তাহলে 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যখন হচ্ছে আপনার চীনে আসেন, তাহলে ওই সময়টাতে আমরা বললাম যে 45 থেকে 1990 পর্যন্ত এই সময়টা কোল্ড ওয়ার ছিল, স্নায়ু যুদ্ধ ছিল। তাহলে স্নায়ু যুদ্ধকালীন আসলে চীন, সমাজতান্ত্রিক চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু দ্বন্দ্ব, অনেক বড় একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছিল। তো ওই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে আসলে 71-এ একটা পিং পং ডিপ্লোমেসি হয়েছিল, যে পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে চীনের সাথে সম্পর্কটা কিছুটা স্বাভাবিকীকরণ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং জাতিসংঘ চীনকে তার ইয়া হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তো 1972 সালে আসলে রিচার্ড নিক্সন যখন চীন সফরে আসেন, তখন চীন কিন্তু তার দুইটা জায়ান্ট পান্ডা মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার দিয়েছিল ফ্রেন্ডশিপ অ্যাম্বাসিডর হিসেবে বা বন্ধুত্বের প্রতীক হিসেবে। এটা এক ধরনের আসলে এটাকে আমরা বলি যে সিম্বলিক ডিপ্লোমেসি। তারপর হচ্ছে আপনার 2008 সালে দেখবেন চীন হচ্ছে তার যেই একটা রাজ্য আছে যেটা আসলে স্বশাসিত তাইওয়ান, তাইওয়ানকে আসলে সে দুইটা পান্ডা দিয়েছিল। তো পান্ডা কোনো একটা রাষ্ট্রকে দেওয়া মানে ওটাতে একটা মেসেজ থাকে, যে একটা হচ্ছে ফ্রেন্ডশিপ হিসেবে দিলাম যে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই, আর একটা হচ্ছে সে লিজ দিচ্ছে, লিজ মানে হচ্ছে সে বড় কোনো বিনিয়োগ আপনার ওই রাষ্ট্রে করবে। আর তৃতীয়ত হচ্ছে পান্ডা দিয়ে সে একটা বিভিন্ন ডিপ্লোমেটিক একটা মেসেজ দেয়, একটা ক্যারি করে। যেমন হচ্ছে 2008 সালে চীন হচ্ছে তাইওয়ানকে দুইটা পান্ডা দেয়। ওই দুইটা পান্ডার যে নাম ছিল, নামগুলো দেখেন, যে একটা নাম হচ্ছে এই যে ধরেন যে T1T1, আর একটা নাম হচ্ছে যে U1U1। তো এই দুইটা নাম যদি আপনি একত্রিত করেন, এই দুইটা নামের অর্থ হচ্ছে আপনার রিইউনিয়ন। তাহলে রিইউনিয়ন দ্বারা কিন্তু একটা মেসেজ দিয়েছে। রিইউনিয়ন মানে কি? পুনর্মিলন। পুনর্মিলন মানে হচ্ছে তাহলে এই যে পান্ডা যে দুইটা দিয়েছিল, দুইটার একত্রিত হচ্ছে অর্থ হচ্ছে পুনর্মিলন বা রিইউনিয়ন। এটা দ্বারা তাইওয়ানকে সে একটা মেসেজ দিয়েছে যে তাইওয়ান যেটা আছে, যেটা এখন আলাদাভাবে স্বশাসিত হচ্ছে, এটা খুব বেশি দিনে আলাদা থাকবে না। তাইওয়ানকে আমরা খুব দ্রুতই মেইনল্যান্ড যেটা আছে চীনা মূল ভূখণ্ড, এটার সাথে একত্রিত করে ফেলবো। অর্থাৎ ওই যে আমরা পড়েছিলাম না যে ওয়ান চায়না প্রিন্সিপল,
যে চীন বলতে একটাই, তাইওয়ান বলতে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র হবে না, আলাদা কোনো দেশ হবে না। চীন মানে পুরাটা যত হংকং আছে, তাইওয়ান আছে, আপনার যতগুলো আছে, ম্যাকাও আছে, সব মিলিয়ে চীন হবে মূলত একটা। তাহলে এই রিজন দ্বারা আসলে সে বুঝিয়েছে যে তাইওয়ান এটা কোনো আলাদা রাষ্ট্র নয়, এটা আসলে চীনেরই একটা পার্ট বা একটা অংশ, এবং খুব দ্রুতই তাইওয়ানকে তারা মেইনল্যান্ডের সাথে একত্রিত করে ফেলবে। তো এখন এই প্রশ্ন হইতে পারে যে পান্ডা কেন অন্য রাষ্ট্রগুলো আসলে লিজ নেয়। তো এটার পিছনে একটা কারণ আছে। আমরা জানি যে আসলে এই যে পান্ডা যেটা আছে, এটা হচ্ছে এক ধরনের বিলুপ্ত প্রায়ের দিকে চলে যাচ্ছে, এটা খুবই রেয়ার, এটা চীনের কাছেই সবচেয়ে বেশি আছে, এবং এটা রক্ষণাবেক্ষণ করা, এটা হচ্ছে আপনার করে, এটা কিন্তু অনেক কস্ট। এখন লিজ নেই, এটার মধ্যে একটা হচ্ছে জু ইকোনমিক্স আছে। তাহলে পান্ডা যেহেতু হচ্ছে এটা একটা চীনের জাতীয় পশু, এবং এটা বিশাল এবং দেখতেও অনেক সুন্দর, এবং হচ্ছে এটা প্রায় বিলুপ্ত প্রায়, তাহলে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র, বারবার ফোন দিচ্ছি, তো এটার পিছনে একটা জু ইকোনমিক্স আছে। তাইলে ধরেন যে একটা রাষ্ট্র, তার একটা চিড়িয়াখানা আছে, তো ওই চিড়িয়াখানার অন্যান্য পশুগুলোর পাশাপাশি সে যদি একটা পান্ডা সেখানে রাখে, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে ওই চিড়িয়াখানাগুলোতে মানুষের আসলে ভিড় বেশি জমায়, মানুষ হচ্ছে সেখানে বেশি পরিমাণে যায়। তো এই জায়গা থেকে আসলে দেখা যাচ্ছে সে চীন থেকে পান্ডা যখন লিজ নেয়, যে টাকা দিয়ে লিজ নেয়, তার থেকে সে কয়েক গুণ বেশি লাভ করতে পারে ওই চিড়িয়াখানাগুলো থেকে, যে চিড়িয়াখানাতে পান্ডা থাকার কারণে সেখানে আসলে দর্শনার্থীদের ভিড় বেশি হয়, এবং হচ্ছে তারা সেখান থেকে বেশি পরিমাণে রেভিনিউ আয় করতে পারে। তো এই জায়গায় আসলে অনেক রাষ্ট্র আসলে যেহেতু তাদের দেশে পান্ডা নাই, তারা হচ্ছে চীন থেকে পান্ডা লিজ নিয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে এটার একটা রাজনৈতিক এবং কূটনৈতিক একটা সুসম্পর্ক, মানে কোনো রাষ্ট্রকে সে পান্ডা দিয়েছে উপহার, যেটা আমরা বললাম, তার মানে হচ্ছে এটা একটা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসিডার হিসেবে কাজ করে, যে আমি তোমার সাথে ভালো বা সুসম্পর্ক প্রকাশ করতে চাই। তার মানে কোনো একটা রাষ্ট্রকে চীন পান্ডা দিয়েছে মানে সে একটা মেসেজ দিয়েছে যে ওই রাষ্ট্রের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। 3 নম্বর হচ্ছে বড় বাণিজ্যিক এবং কৌশলগত চুক্তি নিশ্চিত করা। কোন একটা রাষ্ট্র যখন পান্ডা চীন থেকে আসলে লিজ নেয়, ওই লিজ নেয়, এটার এটার আড়ালে দেখা যাচ্ছে যে আসলে বড় ধরনের কোনো বাণিজ্যিক চুক্তি থাকে, স্বার্থ থাকে। যেমন হচ্ছে আমরা জানি যে হচ্ছে আপনি দেখবেন যে ধরেন যে ফ্রান্স যখন হচ্ছে চীন থেকে পান্ডা নিচ্ছে, তখন পরবর্তীতে দেখা যায় যে আসলে ফ্রান্সের সাথে চীনের ইউরেনিয়াম বিনিময় হচ্ছে। তার মানে হচ্ছে বড় কোনো হচ্ছে আপনার ধরেন কোনো ধরনের ট্রেড বা বিশাল ভলিউমের ট্রেড বা বাণিজ্য চুক্তি হচ্ছে। আপনার কানাডা যখন আপনার পান্ডা লিজ নিচ্ছে, তার মানে দেখা যাচ্ছে ওইটার আড়ালে, সে পান্ডার ওই লিজ নেওয়ার আড়ালে হচ্ছে সে চীনের সাথে বড় ধরনের কোনো বাণিজ্য চুক্তিতে লিপ্ত হয়েছে। তো এই জায়গায় আসলে পান্ডাটা নানাভাবে ব্যবহৃত হয়। এই জায়গায় আমাদের মূল যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পান্ডা ডিপ্লোমেসি। আর পান্ডা হচ্ছে যেহেতু একটা বন্য প্রাণী এটা, তো এই জায়গায় এটা অন্যান্য রাষ্ট্র এটাকে কিভাবে আরো বেশি দিন সংরক্ষণ করা যায়, তারপর হচ্ছে এটার যে আচার, এটার যে ব্যবহার, এগুলোকে হচ্ছে সাইন্টিফিক অ্যানালাইসিস করা, এটার বাসস্থান কিভাবে সংরক্ষণ করা যায়, তো বৈজ্ঞানিক কাজেও হচ্ছে এটা পান্ডা বিভিন্ন রাষ্ট্রগুলা নিয়ে যায় চীন থেকে। তো পান্ডা আসলে এই জায়গা থেকে জাস্ট আমরা এতটুকু মনে রাখবো যে পান্ডা ডিপ্লোমেসি কি, এটা হচ্ছে একটা ফ্রেন্ডশিপ অ্যাম্বাসিডর হিসেবে কাজ করে। চীন কোনো রাষ্ট্রকে পান্ডা দেয় মানে ওই রাষ্ট্রের সাথে সে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চায়। আর একটা হচ্ছে বড়, অথবা যদি পান্ডা যদি কোনো রাষ্ট্র লিজ নেয়, তাহলে ওই লিজের আড়ালে দেখা যাচ্ছে ওই রাষ্ট্রগুলোর সাথে বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়। তো এই জায়গা থেকে একদম বেসিক, এবার আসি যে ইকোনমিক ডিপ্লোমেসি। ইকোনমিক ডিপ্লোমেসি যেটা আছে, এটা হচ্ছে আপনার এই কনসেপচুয়ালও আসছে, এটা কনসেপচুয়ালে হচ্ছে দুইবারের মতো আসছে, এবং ইম্পেরিক্যাল যে পার্টটা আছে আপনাদের, ইম্পেরিক্যালও হচ্ছে এই ইকোনমিক যে ডিপ্লোমেসিটা আছে এটা ইম্পেরিক্যালও আসে। তাহলে ইকোনমিক ডিপ্লোমেসি হচ্ছে একটা রাষ্ট্র তার বহির্বিশ্বের সাথে যত ধরনের অর্থনৈতিক, মানে ইকোনমিক, কমার্শিয়াল, বাণিজ্যিক, তারপর হচ্ছে যত ধরনের ফাইন্যান্সিয়াল, মানে ইকোনমিক রিলেটেড, আপনার আমদানি রিলেটেড, রপ্তানি রিলেটেড, আপনার রাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধি রিলেটেড, আপনার অন্য রাষ্ট্রের হচ্ছে আপনার বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসা, অন্য রাষ্ট্রে বিনিয়োগ করা, বিদেশে বাজার সম্প্রসারণ করা, এই ইকোনমিক অ্যাক্টিভিটি রিলেটেড যত ডিপ্লোমেসি আছে রাষ্ট্রের, এটাকে একত্রিতভাবে বলা হয় যে ইকোনমিক ডিপ্লোমেসি। এখন এই ইকোনমিক ডিপ্লোমেসির অধীনে অনেকগুলো শাখা আছে। তো এই জায়গা থেকে জাস্ট বেসিক বিষয়টা জানবেন যে আসলে ইকোনমিক ডিপ্লোমেসির উদ্দেশ্য কি, যে জাতীয় অর্থনীতিকে ত্বরান্বিত করা, বাণিজ্য সম্প্রসারণ করা, তারপর হচ্ছে আমাদের বিনিয়োগ বাড়ানো, উন্নয়ন সহযোগিতা করা, আর্থিক সহায়তা অর্জন করা, বৈদেশিক ঋণ লাভ করা, তারপর অর্থনৈতিক যে জোটগুলো আছে সেগুলোতে রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের বেনিফিট হওয়া। তো এই জায়গায় আসলে ইকোনমিক ডিপ্লোমেসি যেটা আছে, এটার কিছু মৌলিক যে লক্ষ্যগুলো আছে, এটা জাস্ট আপনি রিডিং করলে হবে। মৌলিক লক্ষ্য হচ্ছে আপনার বিশ্বের বিভিন্ন বাণিজ্য, তারপর হচ্ছে আপনার বিনিয়োগ, তারপর হচ্ছে টেরিফ, এই সংক্রান্ত অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে ফর্মাল আলোচনা, তারপর হচ্ছে অর্থনৈতিক যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারপর হচ্ছে আপনার আইএমএফ, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, এডিবি, তো এই ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর সাথে রাষ্ট্রের ইকোনমিক পলিসিকে সমন্বয় করা, তারপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্র থেকে হচ্ছে আপনার ঋণ নেওয়া, তারপর হচ্ছে আর্থিক সহযোগিতা নেওয়া, তারপর হচ্ছে আপনার অবকাঠামো রিলেটেড
মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের সহযোগিতা, এগুলো সব ইকোনমিক ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত। তো এই জায়গা থেকে আপনি যদি কিছু উদাহরণ দেখেন যে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ইকোনমিক ডিপ্লোমেসিটাকে কিভাবে ব্যবহার করছে, তো এই জায়গায় চীনের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখি যে তার একটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্প আছে, যে ইনিশিয়েটিভের মাধ্যমে সে হচ্ছে তার ইউরোপ, তারপর হচ্ছে আফ্রিকা, তারপর হচ্ছে এশিয়ার সাথে সে একটা কানেক্টিভিটি বা যোগাযোগ পথ সে স্থাপন করতে চায়, যেটা তার প্রাচীনকালের সিল্ক রোডের একটা আধুনিক ভার্সন। তাহলে এই যে কানেক্টিভিটির মধ্যে দেখবেন যে সে আসলে বিভিন্ন রাষ্ট্রে আসলে সে বন্দর নির্মাণ করে দিচ্ছে, সে হচ্ছে দেখবেন যে বিভিন্ন হচ্ছে রাষ্ট্রের যে আপনার বিমানবন্দর আছে সেগুলো করে দিচ্ছে, তারপর যে সমুদ্র বন্দর আছে সেগুলো সে ঠিক করে দিচ্ছে, তারপর হচ্ছে সে দেখবেন যে বিভিন্ন ইকোনমিক যে প্রজেক্ট গুলো আছে সেখানে সে আসলে বিশাল পরিমাণে সে ঋণ দিয়ে সহযোগিতা করতেছে, তারপর মেগা প্রজেক্ট গুলাতে সে হচ্ছে আপনার প্রযুক্তি দিয়ে হেল্প করতেছে। তাহলে চীন তার এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রকল্পটা, এটাকে বলা হয় যে ইকোনমিক ডিপ্লোমেসির একটা অন্যতম ভার্সন। তারপর হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে দেখবেন যে তাদের ইকোনমিক স্টেট ক্রাফট নামে যে টার্মিনোলজিটা আছে, স্টেট ক্রাফট মানে হচ্ছে তারা ইকোনমিটাকে, তাদের যে পাওয়ার আছে, প্রতিপত্তি আছে, এটা বিশ্বে প্রতিস্থাপনের জন্য তারা ইকোনমিটাকে একটা কৌশল হিসেবে, মাধ্যম হিসেবে ব্যবহার করে। যেমন তাদের ইকোনমি ট্রেড বলে অনেক বিশাল, তারা যেটা করে তারা অন্য একটা রাষ্ট্রকে সে সহজ কথায় তার কথা না শুনলে বা কিংবা ওই রাষ্ট্রের আচরণ পরিবর্তন করার জন্য সে একটা বসায় দিয়ে দেয় যে তোমার উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো। যেমন হচ্ছে বর্তমানে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আছে, তারপর হচ্ছে কিউবাতে নিষেধাজ্ঞা আছে, ভেনিজুয়েলাতে নিষেধাজ্ঞা আছে। তার মানে সে হচ্ছে ইকোনমিক স্টেট ক্রাফট, মানে হচ্ছে সে ইকোনমিটাকে একটা কৌশল হিসেবে ব্যবহার করে, যেটার মাধ্যমে সে নিষেধাজ্ঞা দিয়ে রাষ্ট্রের আচরণ পরিবর্তন করার চেষ্টা করে। তারপর হচ্ছে সে ইকোনমিক এই জায়গা থেকে হচ্ছে সে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা সহায়তার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে। আর জাপানের ক্ষেত্রে যেটা আসলে ওডিএ, এইটা একটু মনে রাখবেন, জাপানের ক্ষেত্রে অফিসিয়াল ডেভেলপমেন্ট অফ সিস্টেমস, এই যে ওডিএ, ওডিএ মানে হচ্ছে আমরা দেখেছিলাম যে জাপানের আর্থিক ভলিউমটা অনেক বিশাল, যে কারণে তাদের হচ্ছে এইড পাওয়ার যেটা আছে, যে তারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোকে প্রচুর পরিমাণে তারা এইড দেয়, সহযোগিতা করে। তাহলে এই যে ইকোনমিক যে সহযোগিতা করতেছে বাংলাদেশকে, যে সে বিশাল পরিমাণে সহযোগিতা করতেছে এইড পাওয়ারের মাধ্যমে, তাহলে এটার মাধ্যমে কিন্তু জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু উন্নয়ন হচ্ছে, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তার মানে এটাও একটা ইকোনমিক ডিপ্লোমেসির অন্যতম ক্লাসিক্যাল উদাহরণ। ভারতের দেখবেন যে হচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে বিশেষ করে সে দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, যে আসিয়ানভুক্ত যে রাষ্ট্র, ওই রাষ্ট্রগুলোতে সে তার বিনিয়োগ বৃদ্ধি করার চেষ্টা করতেছে, তার বাণিজ্য, তারপর হচ্ছে তার রপ্তানি, তার অবকাঠামো, কৌশলগত সম্পর্ক সে জোরদার করছে। এখন এই ইকোনমিক ডিপ্লোমেসির একটু প্রকারভেদ গুলো জাস্ট একটু মনে রাখলেই হবে। যেমন হচ্ছে কমার্শিয়াল, যেমন হচ্ছে আপনি আপনার যেমন বাংলাদেশ সরকার দেখবেন যে যে আমরা চীন থেকে যেই পরিমাণে পণ্য হচ্ছে আমরা ক্রয় করি, এবং চীন বাংলাদেশ থেকে যে পরিমাণে পণ্য ক্রয় করে, এটার মধ্যে হচ্ছে বাণিজ্য ঘাটতি দেখবেন যে আপনার বিশাল হিউজ ডিফারেন্স। চীনের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি অনেক। তো চীনের সাথে যেহেতু বাণিজ্য ঘাটতি অনেক এবং ভারতের সাথেও বাণিজ্য ঘাটতি অনেক, তাহলে কি করতে হবে? এই বাণিজ্য ঘাটতি কমাইতে হবে। বাণিজ্য ঘাটতি কমাইতে হলে কি করতে হবে? চীনের মার্কেটে আমাদের আরো বেশি পণ্য রপ্তানি করতে হবে। তাহলে এই যে আমাদের বাণিজ্যের ভলিউমটা, আমাদের হচ্ছে এই পণ্য যেটা আমরা রপ্তানি করি, এই রপ্তানিটা যেন আরো বেশি এক্সপানশন হয়, এটা কারণে আমরা যে চীনের সাথে যে হচ্ছে বাণিজ্য বৃদ্ধি নিয়ে যে আলোচনা করি, আমরা যে কূটনীতি স্থাপন করি, তাহলে এটা হচ্ছে এক ধরনের কমার্শিয়াল ডিপ্লোমেসি, যেটা ইকোনমিক ডিপ্লোমেসির একটা প্রকারভেদ। তারপর হচ্ছে ধরেন যে ফাইন্যান্সিয়াল ডিপ্লোমেসি। তাহলে হচ্ছে এই যে আমরা বিভিন্ন রাষ্ট্র থেকে যে ঋণ নিচ্ছি, তারপর বৈদেশিক সহায়তা নিচ্ছি, আর্থিক যে সমঝোতাগুলো যেগুলো হচ্ছে, আইএমএফ থেকে আপনি ঋণ নিচ্ছেন, আপনি হচ্ছে ধরেন যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নিচ্ছেন, আপনি হচ্ছে চীনের ওই ব্যাংক থেকে হচ্ছে আপনার যে ব্যাংক আছে, আমাদের ব্রিক্সের যে ব্যাংক আছে, সেখান থেকে ঋণ নিচ্ছেন। তারপরে এই ধরনের বৈদেশিক ঋণ, আর্থিক সহায়তা যেগুলো আছে, এগুলোকে আমরা বলতে পারি যে এগুলো ফাইন্যান্সিয়াল ডিপ্লোমেসির অংশ। তো এই জায়গা থেকে আসলে এগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি, তারপর হচ্ছে যে আমাদের যে মেগা প্রজেক্ট যেগুলো হচ্ছে, যেমন রূপপুর পারমাণবিক কর্মসূচিতে আপনার রাশিয়া বিনিয়োগ করেছে, আমাদের হচ্ছে পদ্মা সেতুতে ধরেন যে জাপান বিনিয়োগ করেছে, তারপর হচ্ছে পায়রা সমুদ্র বন্দরে ধরেন যে ওখানে চীনেরও বিনিয়োগ আছে। তার মানে এই যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোতে বিদেশি রাষ্ট্রের যে বিনিয়োগটাকে নিয়ে আসা, তাদের সহযোগিতাটাকে যেন আমরা বেশি করে পাই, এই ধরনের যে ডিপ্লোমেসিটা আমরা পরিচালিত করি, এটাকে আমরা বলি যে ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি। তারপর ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসি, আপনার রাষ্ট্রের যেন বিনিয়োগের যে ক্ষেত্রগুলো আছে, আপনার ফার্মাসিউটিক্যাল, আপনার হচ্ছে ব্লু ইকোনমি, আপনার হচ্ছে পোশাক ইন্ডাস্ট্রি, আপনার হচ্ছে কৃষি, তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের যে বিনিয়োগের যে ক্ষেত্রগুলো আছে, ওই বিনিয়োগের ক্ষেত্রগুলোকে বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য রাষ্ট্র হচ্ছে যেই ধরনের হচ্ছে আমরা যে কর সুবিধা দিচ্ছি, আমরা বলতেছিলাম না যে আসলে আপনার যে ওয়ান স্টপ সার্ভিস দিতে হবে, যে আমাদের আসলে কখনো অর্থ মন্ত্রণালয় কেউ যদি বিদেশের থেকে বাংলাদেশে বিনিয়োগ করতে আসে, কখনো হচ্ছে তার ফাইন্যান্স মিনিস্ট্রিতে যেতে হয়, আবার হচ্ছে তাকে দেখা যাচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হয়, আবার হচ্ছে দেখা যাচ্ছে তাকে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরতে হয় একটা সার্ভিস করার জন্য। তো এই জায়গায় কিন্তু আমরা যে সরকার যে পলিসিগুলো নিচ্ছে, যে আমরা হচ্ছে বিভিন্ন কর সুবিধা, যারা বিদেশি বিনিয়োগ করতে আসবে তাদের করের আমরা সুবিধাভুক্ত নিয়ে আসবো, তাদেরকে আইনগত সুরক্ষা দিব, আমরা হচ্ছে এখানে বিনিয়োগ বান্ধব নীতি নিব, তাহলে এই সকল যে পলিসিগুলো রাষ্ট্র নিচ্ছে এই বিনিয়োগ রিলেটেড, এগুলোকে আমরা বলি
যে ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসি। তার মানে হচ্ছে এখন ধরেন যে কূটনীতি ডিপ্লোমেসি নিয়ে হচ্ছে আপনার ইম্পেরিক্যালি যে প্রশ্নটা আসছিল যে কূটনীতিক ডিপ্লোমেসি বা ইকোনমিক ডিপ্লোমেসি বলতে কি বুঝায় এবং এই ইকোনমিক ডিপ্লোমেসিকে কাজে লাগিয়ে বাংলাদেশ কিভাবে সমৃদ্ধি লাভ করতে পারে। তাহলে এই টাইপের প্রশ্ন যদি হচ্ছে আপনার ইম্পেরিক্যালি দিয়ে দেয়, কিন্তু আপনি পড়ছেন এটা কনসেপচুয়ালি, তখন হচ্ছে আপনি ইকোনমিক ডিপ্লোমেসিটা কি এটা দেখাবেন। এটার কয়েকটা বৈশ্বিক উদাহরণ যেমন আমরা দেখাইলাম যে আসলে ভারতের হচ্ছে আপনার লোক ইস্ট যে পলিসি, তারপর হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পলিসি, মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে আপনার এই যে বিভিন্ন বিভিন্ন ঋণ প্রজেক্ট যেগুলো, তারপর হচ্ছে জাপানের যে 8 পাওয়ার বা ওডিএ। তাহলে এই ধরনের পলিসি যেগুলো, এগুলো হচ্ছে সব ইকোনমিক ডিপ্লোমেসির উদাহরণ। এবার হচ্ছে যে বাংলাদেশ কিভাবে কাজে লাগাইতে পারে, তখন হচ্ছে আপনি এই যে ইকোনমিক ডিপ্লোমেসির যে প্রকারভেদগুলো আমরা পড়লাম না, এই প্রকারভেদগুলো লিখে লিখে হচ্ছে আপনি দেখাইতে পারে যে হচ্ছে কমার্শিয়াল ডিপ্লোমেসির মাধ্যমে হচ্ছে বাংলাদেশ চীনের সাথে তার বাণিজ্যের যে গ্যাপ আছে সেটা মিটাইতে পারে। কমার্শিয়াল ডিপ্লোমেসির মাধ্যমে হচ্ছে বাংলাদেশ তার যে রপ্তানি পণ্য সেটা আরো বৃদ্ধি করতে পারে। মানে এইভাবে হচ্ছে এখানে দেখাইলে হবে। ফাইন্যান্সিয়াল ডিপ্লোমেসির মাধ্যমে হচ্ছে বাংলাদেশ বিভিন্ন বৈদেশিক রাষ্ট্রগুলো থেকে যে ঋণ, সেটা হচ্ছে সহজ শর্তে ঋণ বেশি নিতে পারবে। তারপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের যে আর্থিক সহায়তা যেটা আছে সেগুলোর ট্রেড ভলিউম সে বাড়াইতে পারবে। মানে এইভাবে হচ্ছে এগুলো দেখে দেখে জাস্ট পয়েন্টগুলো দিয়ে আপনি লিখতে পারবেন। ডেভেলপমেন্ট পলিসি যেটা আমরা পড়লাম যে আসলে বিভিন্ন মেগা প্রজেক্ট যেগুলো আছে সেগুলো কেন্দ্রীয় করে। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসি, আমাদের এখানে বিনিয়োগ বৃদ্ধি। তাহলে ধরেন যে এগুলো আমরা এখন পড়লাম, তাহলে এটা হচ্ছে উত্তরটা কিন্তু আপনি খুব বেশি বড় লিখতে পারবেন না, যে যদি এটা যদি ইম্পেরিক্যালে আসে যে ইকোনমিক ডিপ্লোমেসি কাজে লেগে বাংলাদেশ কিভাবে সুবিধা পেতে পারে। তাহলে ধরেন যে হচ্ছে আমরা যখন বাংলাদেশ বিষয়াবলিতে হচ্ছে আমরা যখন বাংলাদেশ বিষয়াবলিতে যখন আমরা ইনভেস্টমেন্ট পার্টটা পড়বো, তাহলে ইনভেস্টমেন্ট পার্টে আমরা কি পড়বো যে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রগুলা কি কি। তাহলে এই ক্ষেত্রগুলা কি, এই ক্ষেত্রগুলা কাজে লাগানোর জন্য বাংলাদেশের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। তাহলে ওই জায়গায় আপনি যখন বিনিয়োগের পার্টটা বাংলাদেশ বিষয়গুলিতে পড়ে ফেলবেন, তখন আপনি এই যে এটার মধ্যে ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসির মধ্যে ওখান থেকে কিভাবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট ডিপ্লোমেসি কাজে লাগাইতে পারে এই অংশটা এখানে লিখতে পারবেন। পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রগুলো যেটা, এটা যদি বিনিয়োগ বাড়াইতে পারে, কৌশলগুলো যদি কাজে লাগাইতে পারে, তাহলে বাংলাদেশের কি কি সুবিধা হবে সেই পার্টটা আমরা সেখানে পড়বো। তখন আপনি এটার সাথে এটাও অন্তর্ভুক্ত করতে পারবেন। ঠিক একইভাবে হচ্ছে এই যে ডেভেলপমেন্ট যে ডিপ্লোমেসি যেটা আছে, আমরা যখন হচ্ছে ইকোনমিক যে অধ্যায়টা যখন আমরা পড়বো, তখন ওই জায়গায় আসলে ডেভেলপমেন্ট কর্মসূচিগুলো নিয়ে কিন্তু আমরা একদম বিস্তারিত পড়বো। তার মানে হচ্ছে আমরা হচ্ছে পুরা হচ্ছে আপনার কোর্সটা যখন হচ্ছে বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি রিটেন পার্টটা যখন শেষ হবে মোটামুটি একবার, তখন গিয়ে হচ্ছে আপনার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আপনার মধ্যে চলে আসবে। আপনি হোলিস্টিক ভাবে বিভিন্ন একটা বিষয়কে আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন। এবার আসি যে পাবলিক ডিপ্লোমেসি। পাবলিক ডিপ্লোমেসিটা পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিপ্লোমেসি। তো পাবলিক ডিপ্লোমেসি হচ্ছে মূলত আমরা জানি যে আসলে ডিপ্লোমেসিটা কাদের মধ্যে হয়, এটা হচ্ছে আসলে বেসিক্যালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়, সরকার টু সরকার। যে ভারতের সাথে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক বা কোনো একটা আলোচনা আছে, বাংলাদেশ সরকার থেকে একজন যায়, ভারতের সরকার থেকে একজন থাকে, অথবা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের একজন রাষ্ট্রদূতের সাথে জাপানের একজন রাষ্ট্রদূত। মানে এটা হচ্ছে আপনার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, একদম অফিসিয়াল সম্পর্ক। আর এই পাবলিক ডিপ্লোমেসি যেটা আছে, এটা আসলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না, এটা বরং হচ্ছে আপনার গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের সম্পর্ক প্রত্যেকটা রাষ্ট্রের সাথেই থাকে। এটার পাশাপাশি হচ্ছে আপনার এখানে ওই রাষ্ট্রের, বিদেশি কোনো রাষ্ট্রের আসলে জনগণের সাথে আপনার কানেকশন বৃদ্ধি করা, জনগণের সাথে আসলে সম্পর্ক বৃদ্ধি করা, যেটাকে আমরা বলি যে পিপল টু পিপল ডিপ্লোমেসি। মানে বিদেশি কোনো হচ্ছে আপনার রাষ্ট্রের যে জনগণ আছে তাদের ওখানে হচ্ছে আপনার রাষ্ট্রের ভাবমূর্তি বৃদ্ধি করা, ইমেজ বৃদ্ধি করা, রাষ্ট্রের বিভিন্ন ইস্যু সম্পর্কে তাদের ক্লারিফাই করা। যেমন হচ্ছে বিশেষ করে যে আমরা হচ্ছে যে ডিপ্লোমেসি গুলো পড়লাম না, যে জাপান হচ্ছে আপনার কোরিয়ার কেপ অফ ডিপ্লোমেসি। তাহলে কোরিয়ার কেপ অফ ডিপ্লোমেসি, আপনি যখন কোরিয়ান কোনো মুভি সিরিজ দেখেন বা হচ্ছে কোরিয়ার যে মাঙ্গা বা যে শর্ট ফিল্ম যেগুলো আছে, এগুলো যখন দেখেন আপনি বাংলাদেশে বসে, তখন আপনার কি হয়, ওই কোরিয়ার রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আপনার একটা ওভারঅল ধারণা হয়। কোরিয়ার জনগণের হচ্ছে যে রুচি, খাদ্যাভ্যাস, কালচার, আচার আচরণ, সেগুলো সম্পর্কে আপনার একটা জ্ঞান তৈরি হয়। তার মানে কোরিয়ার জনগণের সাথে হচ্ছে আপনার একটা সম্পর্ক, একটা কানেকশন এখানে ইনডিরেক্টলি তৈরি হচ্ছে। একইভাবে আপনি যখন হচ্ছে জাপানের হচ্ছে ওই যে মাঙ্গা বা জাপানের হচ্ছে মুভি সিরিজ গুলো যখন দেখেন, তখন জাপানের কৃষ্টি কালচার সম্পর্কে আপনি জানতেছেন। একইভাবে চীন তার যে কনফুসিয়াস যে ফিলোসফি আছে, এটার কনফুসিয়াস ফিলোসফিকে প্রচার করার জন্য সে বিভিন্ন রাষ্ট্রে কনফুসিয়াস ইনস্টিটিউশন তৈরি করছে। তাহলে ওই ইনস্টিটিউশনের মাধ্যমে মানুষ হচ্ছে চীনের জনগণ সম্পর্কে আসলে একটা ধারণা পাচ্ছে। ঠিক একইভাবে আমরা বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের, ভারতের হলিউড, বলিউড যে মুভিগুলো আছে, যেগুলোকে আমরা কালচারাল ডিপ্লোমেসিও বলি, অর্থাৎ এই কালচারাল ডিপ্লোমেসিও একটা পার্ট আপনার হচ্ছে পাবলিক ডিপ্লোমেসির। তো এই জায়গায় রাষ্ট্র পাবলিক ডিপ্লোমেসিটা মূলত ব্যবহার করে তার রাষ্ট্রের যে ইমেজ আছে, ভাবমূর্তি আছে, এটাকে আসলে
বহির্বিশ্বে তুলে ধরার জন্য এবং বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের জনগণের সাথে তার রাষ্ট্রের জনগণের একটা কানেকশন বৃদ্ধির মাধ্যম। তো এই জায়গায় জনসংস্কৃতির উপাদান বা কৌশল, এটা জাস্ট একটু পয়েন্টগুলো মনে রাখবেন। যেমন হচ্ছে সংস্কৃতি বিনিময়, আমরা বললাম যে ভারতে হচ্ছে যখন কোনো একটা মুভি প্রকাশ হয় সেটা বাংলাদেশের মানুষ দেখতেছে, আপনার পাকিস্তানে যখন একটা গান বা হচ্ছে মুভি রিলিজ হয় তখন সেটা ভারত, বাংলাদেশ, আফগানিস্তানের মানুষজন সেটা দেখতেছে। তার মানে একটা কালচারাল এক্সচেঞ্জের মাধ্যমে জনগণ টু জনগণ একটা সম্পর্ক স্থাপিত হচ্ছে। তারপরে শিক্ষা ও স্কলারশিপ, আপনার যদি হচ্ছে দেখেন যে ওই যে চিভিং স্কলারশিপের দেখবেন যে বিভিন্ন অ্যাড আপনার হচ্ছে যখন রিল দেখতে যাবেন দেখবেন যে আসতেছে। তাহলে এই যে যুক্তরাষ্ট্রের যে চিভিং স্কলারশিপ, এটার মাধ্যমে সে দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে সে সেখানে নিয়ে যাচ্ছে। আবার দেখবেন যে কমনওয়েলথ স্কলারশিপ যে দিচ্ছে, তাহলে এই যে বাংলাদেশের জনগণ হচ্ছে ব্রিটেনে পড়ার জন্য যে হচ্ছে সেই স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে, তার মানে বাংলাদেশের জনগণের সাথে সে একটা কানেকশন তৈরি করতেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে ফুল ব্রাইট যে স্কলারশিপ গুলো যেগুলো দিচ্ছে, এই স্কলারশিপের মাধ্যমে সে দেখা যাচ্ছে ল্যাটিন আমেরিকা থেকে 100 জন স্টুডেন্ট নিচ্ছে, এশিয়া থেকে 200 জন স্টুডেন্ট নিচ্ছে, তার মানে এভাবে হচ্ছে সে আফ্রিকা থেকে 200 স্টুডেন্ট নিচ্ছে। তাহলে এই যে বিভিন্ন রাষ্ট্রের স্টুডেন্টদেরকে সে যে সে মার্কিন যুক্তরাষ্ট্রে নিচ্ছে, সেখানে তাদেরকে পড়াচ্ছে, তাদেরকে পিএইচডি করাচ্ছে, এটার মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের জনগণের সাথে ডিরেক্টলি একটা কানেকশন তার তৈরি হচ্ছে। তারপর আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো, ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট, যেমন হচ্ছে আপনার বিবিসি, আল জাজিরা, তারপর হচ্ছে জার্মানি ডয়েচে ভেলে, তাহলে এই মিডিয়াগুলো আসলে কি করতেছে? তাহলে আল জাজিরার যে আপনার যেটা আছে কাতারের, তাহলে কাতারের সাথে বহির্বিশ্বের বিভিন্ন জনগণের সম্পর্ক কিন্তু এই আল জাজিরা মিডিয়ার থ্রুতেই কিন্তু স্থাপিত হচ্ছে। তার মানে এটা মিডিয়ার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন বর্তমানে হচ্ছে আপনার ডিজিটাল যুগ আসছে, আমরা বলি যে এখন বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, তারপর হচ্ছে আপনার ফেসবুক, টুইটার, এগুলোর মাধ্যমে আসলে জনগণ বিভিন্ন রিয়াকশন বা এক দেশের সাথে আরেক দেশের জনগণের সাথে কমিউনিকেট করছে, কানেক্টিভিটি বৃদ্ধি করছে। তাহলে এটাকে বলা হয় আসলে ডিজিটাল ডিপ্লোমেসি। তো এই জায়গা থেকে আসলে আমরা বললাম যে এই জায়গা থেকে হচ্ছে যদি আপনার পাবলিক ডিপ্লোমেসি আসে, তাহলে পাবলিক ডিপ্লোমেসির ধারণাটা অনেকটা কালচারাল ডিপ্লোমেসির মতোই। কালচারাল ডিপ্লোমেসি হচ্ছে মোর কালচারাল ইস্যুগুলোকে ফোকাস দেয়, আর পাবলিক ডিপ্লোমেসি এটার একটা অংশই কালচারাল ডিপ্লোমেসি, এটা পাবলিক ডিপ্লোমেসির একটা অধীনে, এবং এটা মূলত আসলে পিপল টু পিপল যে রিলেশন আছে এটাকে ওপর নজর দেয়। এটা কিন্তু পরীক্ষায় আসে আপনার এই পাবলিক ডিপ্লোমেসি যেটা আছে এটা। এবার আসি যে আসলে একটু দেখি যে আসলে এই যে প্রথাগত ডিপ্লোমেসি যেটা আমরা বললাম যে এটা আসলে সরকার টু সরকার, যেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হয়, আর পাবলিক ডিপ্লোমেসি যেটা আছে এটা আমরা বললাম যে বিদেশি জনগণ, তারপর হচ্ছে গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও বা নাগরিক সমাজ যেটা আছে, সিভিল সোসাইটি, তাদের মাধ্যমে আসলে হয়। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেটা আছে সম্পর্ক, এটা আসলে দেখা যাচ্ছে অনেক দিক থেকে ইকোনমিক সম্পর্ক থাকে, একটা মিলিটারি ব্যবহার থাকে, সিকিউরিটি রিলেটেড থাকে। অপরদিকে হচ্ছে পাবলিক ডিপ্লোমেসি যেটা পিপল টু পিপল, এটা আসলে সফট পাওয়ার, জোসেফ নাইয়ের যে সফট পাওয়ার ধারণাটা আমরা পড়েছিলাম যে সফট পাওয়ার, তাহলে সফট পাওয়ার ক্ষেত্রে বললো আসলে যে রাষ্ট্রগুলো হার্ড পাওয়ার বা আসলে এই ধরনের সম্পর্ক বেশি টেকসই হয় না, বরং হচ্ছে আমার যে সংস্কৃতি আছে, আমাদের জনগণের যে মতাদর্শ আছে, জনগণ টু জনগণ কানেকশন, পিপল মোবিলাইজেশন, এগুলো হচ্ছে, তারপর হচ্ছে মুভি, ড্রামা, যেগুলো আমরা বললাম যে সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, এই সম্পর্কগুলো আসলে বেশি টেকসই হয়। তো এই জায়গা থেকে যদি আসে যে ট্র্যাডিশনাল ডিপ্লোমেসি এবং পাবলিক ডিপ্লোমেসির মধ্যে পার্থক্য কি, তাহলে আপনি পারবেন। ট্র্যাডিশনাল মানে হচ্ছে স্টেট টু স্টেট, যেটা আসলে অনেক বেশি সিকিউরিটি সেন্ট্রিক, যেটা অনেক বেশি হচ্ছে আপনার রাষ্ট্রের টেরিটরি কেন্দ্রিক, যেটা অনেকাংশে হচ্ছে আপনার মিলিটারি কেন্দ্রিক, যেটা অনেকাংশে যুদ্ধ দ্বন্দ্ব এগুলা রিলেটেড। আর পাবলিক ডিপ্লোমেসি যেটা, এটা আমরা বললাম যে এটা আসলে অনেকটা রাষ্ট্রের ইমেজ, রাষ্ট্রের সংস্কৃতি তুলে ধরা, রাষ্ট্রের ভাবমূর্তি তুলে ধরা, পিপলের সাথে পিপলের একটা সম্পর্ক বৃদ্ধি করা। তো এবার আসি যে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। এই ডিপ্লোমেসি এখান থেকে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আছে ডুয়াল ট্র্যাক। তাহলে এই যে দেখেন যে ডুয়াল ট্র্যাক, তাহলে এখানে এই যে ট্র্যাক মানে পদ্ধতি, তাহলে আপনি একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। লেটস সে হচ্ছে আপনি বাংলাদেশের সাথে কোন দেশের সম্পর্ক খারাপ, ধরেন যে হচ্ছে ধরেন পাকিস্তানের সাথে আপনি সম্পর্ক উন্নয়ন করবেন। তাহলে পাকিস্তানের সাথে ধরেন যে সম্পর্ক উন্নয়ন করবেন, তো এই ক্ষেত্রে আমরা কি বলি যে উন্নয়নের তো কিছু মাধ্যম থাকে, টুল থাকে। যে একটা হচ্ছে বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে পাকিস্তানের গেল, গিয়ে ওই দেশের প্রাইম মিনিস্টার সাথে ভিজিট করলো, অথবা পাকিস্তানের প্রাইম মিনিস্টার বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করলো, অথবা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলো, অথবা বাংলাদেশের কূটনীতিবিদ পাকিস্তানের কূটনীতিবিদের সাথে একটা মিটিং এর অ্যারেঞ্জ করলো। তো এগুলো তো হচ্ছে নানা টুল বা ওয়ে বা পদ্ধতি। তাহলে এই ডুয়াল ট্র্যাক মানে হচ্ছে আপনি যদি একটা রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক করার ক্ষেত্রে যদি দুইটা পদ্ধতি একসাথে ব্যবহার করেন, তাহলে ওইটাকে বলা হয় আসলে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। ধরেন যে হচ্ছে ট্র্যাক ওয়ান, তাহলে ট্র্যাক ওয়ান মানে কি? ট্র্যাক ওয়ান তো আমরা জানি যে এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে, মানে সরকার টু সরকারের যে সম্পর্কটা, ট্র্যাডিশনাল সম্পর্ক, বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে পাকিস্তানের রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, অথবা বাংলাদেশের এম্বাসির সাথে পাকিস্তানের এম্বাসির একটা ফর্মাল সম্পর্ক, যেটা আমরা বলি যে ট্র্যাক ওয়ান। দ্বিতীয় লেয়ারে হচ্ছে আপনার ট্র্যাক টু। ট্র্যাক টু মানে হচ্ছে আপনার এটা এটা সরকারি না, এটা ট্রেডিশনাল না,
এটা হচ্ছে আপনি যেটা করলেন আমাদের বিভিন্ন হচ্ছে আপনার ধরেন যে একজন শিক্ষাবিদ, তারপর হচ্ছে ধরেন যে আমাদের একজন হচ্ছে আপনার ধরেন যে আমাদের গার্মেন্টস সেক্টর একজন বড় হচ্ছে ব্যবসায়িক গ্রুপ বা হচ্ছে কোনো এক্সপার্ট। তাহলে বিভিন্ন ক্ষেত্র বিশেষ আপনি যেই রিলেটেড সম্পর্কটা উন্নয়ন করতে যাচ্ছেন ওই রিলেটেড একজন বিশেষজ্ঞ বা ওই রিলেটেড একজন ব্যবসায়ী বা ওই রিলেটেড একজন এক্সপার্ট বা ওই রিলেটেড একজন ব্যক্তি বা হচ্ছে ধরেন যে এখানে সামরিক কোনো আগের হচ্ছে ধরেন সাবেক আমলা মানে ধরেন যে সাবেক বিচারপতি, সাবেক হচ্ছে সেনাবাহিনীর প্রধান বা সাবেক গোয়েন্দা বাহিনীর কেউ যারা সাবেক হয়ে গেছে বর্তমানে সরকারে নাই, এই ধরনের মানুষগুলাকে পাঠায় হচ্ছে আরেকটা লেয়ারে আপনি সম্পর্কটা স্বাভাবিকীকরণ করার চেষ্টা করলেন। তাহলে একসাথে হচ্ছে দুইটা মাধ্যম প্রয়োগ করে যখন কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক আপনি তৈরি করতে যান তখনই সেটাকে বলা হয় ডুয়াল ট্র্যাক বা দ্বৈত ট্র্যাক ডিপ্লোমেসি। তাহলে ট্র্যাক ওয়ান মানে হচ্ছে এটা একদম স্পষ্ট মনে রাখবেন যে এটা হচ্ছে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। আর এই ট্র্যাক টু যেটা আছে, ট্র্যাক টু মানে হচ্ছে স্পেসিফিক সেক্টরে বিশেষজ্ঞ। যেমন হচ্ছে ধরেন যে বাংলাদেশের সাথে হচ্ছে পাকিস্তানের আপনি বাণিজ্য সম্প্রসারণ করতে চান, তাহলে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটা আপনি বাণিজ্য মন্ত্রীকে পাঠাইলেন, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর সাথে আলোচনা করলো, মানে একটা লেভেলে আলোচনা হলো সরকার টু সরকার, বাণিজ্য মন্ত্রীর সাথে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। আর এই জায়গায় বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক যে গ্রুপ আছে এই গ্রুপকে পাকিস্তানে পাঠাইলেন, পাকিস্তানের ব্যবসায়িক গ্রুপ এই দুইটা পাকিস্তানের ব্যবসায়িক গ্রুপ বাংলাদেশের ব্যবসায়িক গ্রুপ একত্রিতভাবে আলোচনা করলো, ডায়ালগ করলো, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করলো যে কেন ট্রেড ভলিউম বাড়ানো উচিত, কেন ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করা উচিত, কেন কোনো ধরনের ট্যাক্স বেরিফ, তারপর হচ্ছে ট্রেড ব্যারিয়ার, কোনো বিধিনিষেধ থাকা উচিত না। তার মানে এই যে দুইটা লেয়ারে যে আপনি আলোচনা করতেছেন এটাকে আমরা বলি যে ট্র্যাক টু বা ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। এখন এইবার হচ্ছে আপনার এই 50তম বিসিএস আপনার কি আসছে রিটেনে, 50তম বিসিএস রিটেনে আসছে যে এই যে ট্র্যাক টু ডিপ্লোমেসি বলতে কি বোঝায়, বৈশ্বিক নিরাপত্তার যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশ বর্তমানে ফেস করতেছে এই চ্যালেঞ্জগুলো বাংলাদেশ কিভাবে মোকাবেলা করতে পারে। তার মানে ট্র্যাক টু ডিপ্লোমেসি কি, আমরা মাত্রই বললাম যে একটা স্পেসিফিক সেক্টরের যারা বিশেষজ্ঞ আছে বা যে ব্যক্তিবর্গ আছে সরকারি লেভেলে না, মানে এই লেভেলের হচ্ছে শিক্ষাবিদ, ব্যবসায়িক বা স্পেসিফিক সেক্টর ওয়াইজ যারা বিশেষজ্ঞ আছে তাদেরকে পাঠিয়ে যে কূটনৈতিক সম্পর্ক যেটা করা সেটাকে বলা হয় ট্র্যাক টু ডিপ্লোমেসি। তাহলে এখন ধরেন হচ্ছে আপনি ট্র্যাক ওয়ান জানলেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আর এটা জানলেন যে এটা আসলে আপনার সরকারের সাথে কানেক্টেড না বাট বিভিন্ন স্পেসিফিক সেক্টরে তারা বিশেষজ্ঞ। এখন পরীক্ষায় আসছে যে ট্র্যাক 1.5 ডিপ্লোমেসি। এখন বলেন আপনি পড়ছেন ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি, পড়লেন ট্র্যাক টু ডিপ্লোমেসি, এখন পরীক্ষায় আসছে হচ্ছে ট্র্যাক 1.5 ডিপ্লোমেসি। এই ট্র্যাক 1.5 ডিপ্লোমেসিটা মূলত হচ্ছে যে হচ্ছে সরকার এবং হচ্ছে ট্র্যাক টু এই দুইটার হচ্ছে একটা মাঝামাঝি অবস্থান, মানে একটা সম্মিলিত অবস্থান, যে কিছু সরকারি লোকও থাকলো আবার হচ্ছে কিছু বেসরকারি উদ্যোগের বিভিন্ন বিশেষজ্ঞ এক্সপার্টিস একসাথে থাকলো, মানে এই দুইটাকে আসলে একসাথে অনেকে আসলে ট্র্যাক 1.5 বলা হয়। যাক আমরা হচ্ছে মূল আলোচনায় আসি, যেটা হচ্ছে ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, আরেকটা হচ্ছে আপনার আরেকটা আছে যে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। ট্র্যাক থ্রি, তাহলে এই যে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি যেটা আছে, ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি মানে হচ্ছে এরা সরকারের পার্টও না, এরা হচ্ছে এই যে স্পেসিফিক যে ব্যবসায়ী গ্রুপ, শিক্ষা গ্রুপ, আইটি এক্সপার্টিস, সাবেক মিলিটারি কর্মকর্তা, সাবেক গোয়েন্দা প্রধান, এরাও না। এই ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি হচ্ছে আপনার রাষ্ট্রের যে জনগণ আছে, রাষ্ট্রের জনগণ টু জনগণ, রাষ্ট্রের হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার বিভিন্ন খেলোয়াড় আছে না, তারপর হচ্ছে রাষ্ট্রের পরিচিত বিশেষ ব্যক্তিবর্গ, এই ধরনের মানুষদের দিয়ে যে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণ করা, যেটা পাবলিক ডিপ্লোমেসিতে আমরা করেছিলাম, এটা হচ্ছে আপনার ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি সম্পর্কে যদি আমরা একটু একটা বৈশিষ্ট্য আমরা এখন পড়বো। তাহলে ট্র্যাক থ্রি যদি আমরা একটু বৈশিষ্ট্য দেখি, যে এটা আসলে তৃণমূল পর্যায়ে, যেটা আসলে একদম জনগণ টু জনগণ। ধরেন বাংলাদেশের উত্তরবঙ্গের জনগণের সাথে ভারতের যে পশ্চিমবঙ্গ যারা আছে, পশ্চিমবঙ্গের জনগণ টু জনগণের একটা সম্পর্ক। আপনি দেখবেন যে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার যেটা আছে, এই বর্ডারে দেখবেন যে হচ্ছে মাঝে মাঝে এখানে সরকারি উদ্যোগে না, কোনো বেসরকারি উদ্যোগে না, বরং বাংলাদেশ এবং ভারতের এই বর্ডারের যে জনগণ আছে জনগণের উদ্যোগে দেখবেন যে হচ্ছে সীমানায় হাট বসে, বর্ডার হাট। এই যে সীমানায় যে একটা বাজার বসলো যেখানে আসলে দুই দেশের জনগণের উদ্যোগে বাংলাদেশের থেকে ভারতের জনগণ তারা বাংলাদেশের পণ্য ক্রয় করতেছে, আবার বাংলাদেশের জনগণ ভারতের পণ্য ক্রয় করতেছে। তাহলে এই যে জনগণের উদ্যোগে যে এখানে একটা বর্ডার হাট বসলো এবং দুই দেশের জনগণের মধ্যে একটা কমিউনিকেশন তৈরি হলো, এটাই আসলে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। তাহলে ট্র্যাক থ্রিতে হচ্ছে আপনার পিপল টু পিপল ডিপ্লোমেসি।
তাহলে হচ্ছে যদি একটু জাস্ট সামারি করেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ট্র্যাক 1 সরকার, প্রধানমন্ত্রী, পেশাদার ডিপ্লোমেসি। ট্র্যাক 2 সাবেক কূটনীতিবিদ বা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক বা স্পেসিফিক সেক্টরে যারা হচ্ছে বুদ্ধিজীবী আছে। আর ট্র্যাক 3 মানে সাধারণ জনগণ, ছাত্র, ব্যবসায়ী বা কোনো এনজিও যেগুলো আছে সেগুলোর মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা। তো এই ট্র্যাক 2 ডিপ্লোমেসির ধারণাটা আসলে বেসিকলি আসে যে অনেক সময় দেখা যায় আসলে সরকার টু সরকার সম্পর্কটা আসলে ভেঙে পড়ে। যেমন হচ্ছে বাংলাদেশের সাথে হচ্ছে আপনার মিয়ানমারের যে সম্পর্ক, এটা কিন্তু সরকার টু সরকার খুবই খারাপ। মিয়ানমারের সরকারের সাথে বাংলাদেশ সরকারের সম্পর্ক আসলে ডিপ্লোম্যাটিক সম্পর্ক একদম সীমিত, একদম লো লেভেলের। এই জায়গায় হচ্ছে আমরা যদি আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাই, তাহলে ধরেন যে আমাদের এখানে যে নিরাপত্তা বিশেষজ্ঞ যারা আছে বা হচ্ছে আপনার সাবেক সামরিক কর্মকর্তা, সাবেক আমলা, এই ধরনের একটা টিম যদি হচ্ছে আমরা মিয়ানমারে পাঠাই এবং মিয়ানমারের যে বুদ্ধিজীবী যে সংগঠনগুলো আছে তাদের সাথে যদি তারা আলাপ আলোচনা করে, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ট্র্যাক 2 ডিপ্লোমেসির উদাহরণ। তার মানে হচ্ছে সরকার যেই কাজগুলোতে আসলে ধরেন যে সরকার অ্যাক্সেস সীমিত, ওই জায়গায় সে যেটা করে এরকম দ্বিতীয় লেভেলের যারা আছে বিভিন্ন স্পেসিফিক সেক্টর ওয়াইজ তাদেরকে ব্যবহার করার চেষ্টা করে। আপনি দেখবেন যে হচ্ছে বাংলাদেশে আসলে ওই যে আপনার 15 সালের দিকে যে রানা প্লাজার যে দুর্ঘটনা হয়েছিল, ওই রানা প্লাজার দুর্ঘটনার পরে কিন্তু বাংলাদেশের যে জিএসপি সুবিধা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে হচ্ছে আমরা পাইতাম, তো এই যে জিএসপি সুবিধা মানে হচ্ছে যে কোটা মুক্ত আমাদের পোশাক সেখানে হচ্ছে প্রবেশ করতে পারতো, তো এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে বারাক ওবামা সে বন্ধ করে দেয়। তখন কিন্তু বাংলাদেশ এই ট্র্যাক 2 ডিপ্লোমেসিটা ব্যবহার করেছিল। একদিকে হচ্ছে ট্র্যাক 1 যেখানে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে একাধিকবার বসার চেষ্টা করেছে এবং তারা চেষ্টা করেছে যেন এই জিএসপি সুবিধাটা তাদেরকে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়া হয়। একইভাবে হচ্ছে ট্র্যাক 2 এ বাংলাদেশের হচ্ছে ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির যে আপনার সমিতি যারা আছে, এই সমিতির লোকজন মার্কিন যুক্তরাষ্ট্রের যে বায়ার কোম্পানি যারা আছে, তাহলে সমিতি ভার্সেস হচ্ছে বায়ার কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু একাধিক পর্যায়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। বাংলাদেশের হচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যবসায়িক সমিতি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বায়ার কোম্পানিগুলোর সাথে বসেছে। তার মানে হচ্ছে এই যে ট্র্যাক 2 ডিপ্লোমেসি বাংলাদেশ একাধিকবার এটা প্রয়োগ করেছে। এবার আসি যে চেকবুক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি হচ্ছে আপনি, এটা হচ্ছে যে ইকোনমিক ডিপ্লোমেসির একটা পার্ট। তো চীন যেটা করে এটা হচ্ছে আপনার একটা কৌশল ব্যবহার করে যে সে একটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রকে সে ঋণ দেয়। তাহলে এই যে আপনি ঋণ দিচ্ছেন একটা রাষ্ট্রকে, হচ্ছে আপনি সাহায্য সহযোগিতা দিচ্ছেন, আপনি হচ্ছে বন্দর করে দিচ্ছেন, মানে একটা চেকের মতো ধরাই দিয়ে যে ভাই তোমাকে আমি এত কোটি টাকা আমি ঋণ দিলাম, এবার হচ্ছে তুমি আমার কথা মতো চলবা। জাতিসংঘে যখন ভোটাভুটি হবে আমি যেদিকে ভোট দিব তুমি আমার পক্ষে হয়ে ওইদিকে ভোট দিবা। তার মানে এই ধরনের আর্থিক সহযোগিতার মাধ্যমে, আর্থিক ঋণের মাধ্যমে, বিভিন্ন বন্দর উন্নয়ন করার মাধ্যমে, বিভিন্ন ডেভেলপমেন্ট কার্যক্রমগুলো করে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রগুলা অন্য রাষ্ট্রগুলাকে যেভাবে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রের আচরণগুলাকে যেভাবে নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলি যে চেকবুক ডিপ্লোমেসি। এই চেকবুক ডিপ্লোমেসিটা আসলে এটা আসে, এটা হচ্ছে ওই যে জাপানের ক্ষেত্রে আপনারা দেখাইতে পারবেন, জাপানের এইড ডিপ্লোমেসি যেটা, তারপর হচ্ছে চীনের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে বিভিন্ন বন্দর করে দেওয়া, তারপর হচ্ছে বিভিন্ন অবকাঠামো করে দেওয়া, তারপর হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাহায্য সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা। তাহলে এগুলো হচ্ছে সব চেকবুক ডিপ্লোমেসির উদাহরণ। বর্তমানে আসলে চেকবুক ডিপ্লোমেসিটা চীনের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, যে চীন এই কাজটা বেশি করতেছে। তো চেকবুক ডিপ্লোমেসি থেকেই পরবর্তীতে আরেকটা আসে যেটা হচ্ছে আপনার ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি। তাহলে ডেট ট্র্যাপ মানে কি? মানে আপনি একটা কোনো রাষ্ট্রকে সাহায্য সহযোগিতা করেছেন এমন ভাবে আপনি চান যে ওই রাষ্ট্রটা আপনার থেকে ওই সাহায্যটা নিয়ে, আপনার থেকে ওই ঋণটা নিয়ে সে আপনার প্রতি আসলে সে ঝুঁকে পড়ুক, আপনার প্রতি সে বেশি নির্ভরশীল হয়ে পড়ুক। তাহলে এই যে আপনি ঋণ দিয়ে তাকে এমন একটা অবস্থানে ফেলে দিলেন যেন সে আপনার প্রতি বেশি নির্ভরশীল হয়ে যায়, এটাকে আসলে বলা হলো যে আসলে ঋণ দেওয়ার মাধ্যমে অন্য রাষ্ট্রগুলোকে কৌশলে তার পক্ষে নিয়ে আসা। তো এই চেকবুক ডিপ্লোমেসিটাই পরবর্তীতে আসলে দেখা যাচ্ছে একটা ডেট ট্র্যাপ ডিপ্লোমেসিতে পরিণত হয়েছে। যেমন হচ্ছে চীন, সে হচ্ছে যেটা করেছে, সে শ্রীলঙ্কাকে বিশাল পরিমাণে সে ঋণ দিয়েছে। এখন শ্রীলঙ্কা যেটা করছে, তার এই যে চীন থেকে যে সে ঋণ নিল, সে এই ঋণ আর সে ফেরত দিতে হচ্ছে আপনার সে সক্ষম হয়ে উঠতেছিল না। তো যে কারণে চীন বললো ভাই তোমার যে হাম্বানটোটা যে বন্দর আছে, তাহলে তুমি যেহেতু আমাকে ঋণ দিতে পারতেছো না, তাহলে ঋণের পরিবর্তে তুমি তোমার হাম্বানটোটা যে বন্দর আছে সেটা আমার কাছে লিজ দিয়ে দাও, আমি সেটা নিজের মতো করে পরিচালনা করি। তারপরে যে ঋণ প্রথমে দিল, ঋণ দিয়ে হচ্ছে আপনার শ্রীলঙ্কাকে চীনের প্রতি নির্ভরশীল বানিয়ে ফেললো, তারপর হচ্ছে সে তার হাম্বানটোটা বন্দরটা নিয়ে নিল। তার মানে হচ্ছে এটা একটা ডেট ট্র্যাপ ডিপ্লোমেসিতে আসলে রূপ নেয় এই আপনার চেকবুক ডিপ্লোমেসিটা। তারপর হচ্ছে আপনি দেখবেন যে পাকিস্তানের যে গোয়াদর যে বন্দর আছে, একই অবস্থা, পাকিস্তানকে হিউজ পরিমাণে হচ্ছে চীন ঋণ দিয়েছে এবং পাকিস্তান মোটামুটি চীনের উপর অনেক ভালোভাবেই নির্ভরশীল। পরবর্তীতে আমরা দেখি যে পাকিস্তানের যে গোয়াদর বন্দর আছে, এটা আসলে দেখা যাচ্ছে যে একদম চীনের সাথে পাকিস্তানের যে হচ্ছে গোয়াদর বন্দর, এটা আসলে চীন অবাধভাবে ব্যবহার করছে। তো এই জায়গা থেকে আসলে ডেট ট্র্যাপ ডিপ্লোমেসি যেটা আছে, এটা জাস্ট একদম সিম্পল, যেটা আসলে চেকবুক ডিপ্লোমেসির একটা পার্ট বা একটা ধাপ। এবার আসছে যে প্রিভেন্টিভ ডিপ্লোমেসি।
প্রিভেন্টিভ ডিপ্লোমেসি আসলে খুবই সহজ। প্রিভেন্টিভ ডিপ্লোমেসি মানে হচ্ছে একটা ফাইনাল যুদ্ধ, একটা কনফ্লিক্ট শুরু হওয়ার আগেই এমন কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেটার মাধ্যমে চূড়ান্ত যুদ্ধটা যেন না হয়, দুইটা রাষ্ট্রের মধ্যে যেন বৈরিতার সম্পর্ক চূড়ান্ত রূপে না যায়। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের প্রিভেন্টিভ ডিপ্লোমেসি, একদম বেসিক ধারণা যে দুইটা দ্বন্দ্বরত রাষ্ট্রের মধ্যে যেন চূড়ান্ত পর্যায়ে দ্বন্দ্বটা না পৌঁছে, যেন যুদ্ধ লেগে না যায়, সেজন্য প্রিএমটিভ কিছুই পূর্বে কিছু কৌশল গ্রহণ করা, যেমন হচ্ছে দুইটা রাষ্ট্রের সাথে আলাপ আলোচনা বৃদ্ধি করে দেওয়া। তারপর আমরা দেখেছিলাম না যে মিসাইল ক্রাইসিস, যেটা কিউবা মিসাইল ক্রাইসিস যেটা হয়েছিল, ওই সময় দেখি যে একদম স্নায়ু যুদ্ধের সময় একদম পারমাণবিক একটা সংঘাত লেগে যাবে সোভিয়েত ভার্সাস মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তীতে দেখি যে সেই সংঘাতটা যেন চূড়ান্ত রূপে রূপ না নেয়, তো সেই কারণে তারা একটা হটলাইন চালু করলো। তারপর হচ্ছে তারা হচ্ছে সোভিয়েত প্রেসিডেন্টের সাথে মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে তখন সরাসরি ফোনে কথা বললো। তারপর হচ্ছে মার্কিন কূটনীতিবিদ হচ্ছে সোভিয়েত কূটনীতিবিদদের সাথে আলোচনা করলো। তাহলে একে অপরের উপর একটা ট্রাস্ট বিল্ডিং বা আস্থায় নিয়ে আসার চেষ্টা করলো। তার মানে হচ্ছে এইভাবে কোনো একটা সংঘাত চূড়ান্ত রূপ যেন না নেয়, সে কারণে সেটার আগে প্রিএমটিভ ব্যবস্থা নেওয়া, আলোচনা শুরু করা, আপনার ফোন কলে আলোচনা শুরু করা, ট্রাস্ট বিল্ড আপ করা। তাহলে এই প্রিএমটিভ এটা আসলে মূলত আপনার ওই যে জাতিসংঘের মহাসচিব যখন বুট্রুস গালি ক্ষমতায় ছিল, তখন তিনি মূলত তার এই ধারণাটা তিনি দিয়েছিলেন যে রাষ্ট্রগুলোর মধ্যে যেন চূড়ান্ত সংঘাত তৈরি না হয়, যুদ্ধ সংখ্যা যেন কমে যায়। এই কারণে তিনি বলেছিলেন যে প্রিএমটিভ যে ডিপ্লোমেসি যেটা আছে, প্রিভেন্টিভ ডিপ্লোমেসি, সেটা গ্রহণ করা। তো এই জায়গায় আসলে এটা যেন চূড়ান্ত আর্ম কনফ্লিক্টে না নেয়, সেটা কি আসলে তার আগেই ব্যবস্থা নিয়ে থামানোই হচ্ছে আমাদের প্রিভেন্টিভ ডিপ্লোমেসি। এই জায়গায় হ্যাঁ কিছু উদাহরণ আছে যে আসলে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তৈরি করা দুইটা দেশ মিলে, তারপর হচ্ছে দুইটা দেশ একে অপরের সাথে তথ্য শেয়ার করা, তারপর হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করা। এটাকে বলা হয় কনফিডেন্স বিল্ডিং মেজার, যেটা হচ্ছে আমরা ইম্পেরিক্যালে হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যখন পড়বো বর্ডার ক্রাইসিস নিয়ে, তখন এটা একটা খুবই বহুল ব্যবহৃত একটা থিওরি, যেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার্স। তাহলে দুইটা রাষ্ট্রের মধ্যে আসলে আপনার আস্থা বৃদ্ধি করা, ট্রাস্ট বৃদ্ধি করা। তারপর হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। এই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি থেকে আসলে দুইবার পরীক্ষা আসছে। একবার আসছে যে ব্যাক চ্যানেল দিয়ে, আরেকবার আসছে হচ্ছে আপনার ব্যাক ডোর দিয়ে। তো এই যে দুইটা ডিপ্লোমেসি, ব্যাক চ্যানেল এবং হচ্ছে ব্যাক ডোর, তাহলে এই দুইটা আসলে ধারণাগতভাবে দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই, দুইটা ডিপ্লোমেসি আসলে একই রকম। তো ব্যাক চ্যানেল মানে কি? ধরেন যে হচ্ছে বাংলাদেশ সরকার ভারতের সাথে হচ্ছে একটা চুক্তি করবে। কি চুক্তি? যে হচ্ছে আহ, সরকার হচ্ছে ভারতের সাথে চুক্তি করবে যে ভাই আমাকে হচ্ছে তুমি ক্ষমতায় রাখো, আমি নির্বাচন দিব না, আমাকে তোমাকে ক্ষমতায় রাখতে হবে, তার বিনিময়ে হচ্ছে আমি তোমাকে বাংলাদেশের ভিতর দিয়ে একটা করিডোর দিব। তাহলে এই চুক্তি হচ্ছে সে যদি হচ্ছে ওপেনলি করে যে আমি তোমাকে করিডোর দিব, তার বিনিময়ে তুমি আমাকে ক্ষমতায় রাখবা, তাহলে এটা হচ্ছে কি হবে? সে রাষ্ট্রের বিরোধী দল এটাকে প্রচুর পরিমাণে সমালোচনা করবে, লাইমলাইটে নিয়ে আসবে। দেশের জনগণ বলবে যে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে আরেকটা রাষ্ট্রকে কেন করিডোর আমি দিব, জনগণের একটা বাধার সম্মুখীন হবে। তাহলে এই ধরনের পরিস্থিতি কিন্তু আসলে রাষ্ট্র শিকার হয়। তো এমন কিছু পররাষ্ট্রনীতি তাকে নিতে হয় যেটা আসলে সে বিরোধীদের দ্বারা সমালোচিত হবে, পার্লামেন্টে তাকে বহু প্রশ্নের উত্তর দিতে হবে, জনগণ ক্ষোভ প্রকাশ করবে। তো যে কারণে যেটা সে একদম ফর্মাল চ্যানেলে যদি সেটা না করতে পারে, এই ধরনের চুক্তি বিভিন্ন রাজনৈতিক সমালোচনার কারণে, প্রেশারের কারণে, তাহলে সেটা সে যেটা করে সেটা ব্যাক চ্যানেলে সে গ্রহণ করে। ব্যাক চ্যানেল মানে কোনো গোপন বৈঠকের মাধ্যমে, কোনো হচ্ছে তৃতীয় কোনো একটা পক্ষকে পাঠিয়ে, তাহলে এটাকে বলা হয় আসলে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। আর ব্যাকডোর ডিপ্লোমেসি যেটা, এটা ওই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিরই একটা পার্ট। তাহলে ব্যাকডোর হচ্ছে ডিপ্লোমেসিটা হচ্ছে আপনার একইভাবে সরকার টু সরকার, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, যেটা আছে সরাসরি যে মাধ্যম, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরাসরি মাধ্যমে আসলে না গিয়ে কোনো তৃতীয় একটা পক্ষকে পাঠায়। যেমন হচ্ছে ধরেন যে ইরানের সাথে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, এখন একটা চিজফায়ার হবে, যুদ্ধবিরতি হবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান সরাসরি কোনো কমিউনিকেশন করার মতো বা সরাসরি একসাথে বসে আলোচনা করে তারপর হচ্ছে যুদ্ধবিরতি করবে, এরকম কোনো পরিস্থিতি ছিল না। তো এই জায়গা থেকে আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করেছে, সে আসলে পাকিস্তানকে সে একটা ব্যাকডোর হিসেবে ব্যবহার করেছে, যে ভাই তুমি গোপনে হচ্ছে ইরানের সাথে যোগাযোগটা রাখো এবং ইরানকে রাজি করাও যেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিজ ফায়ারে সে আসে। তার মানে এই ধরনের তৃতীয় কোনো মাধ্যম, ধরেন হচ্ছে আপনার মার্কিন ইউএস এর সাথে এখন চীনের একটা সম্পর্ক স্থাপিত হবে। এটা কত সালে আমরা বললাম যে পিং পং ডিপ্লোমেসি কত সালে হইলো? 1971 সালে। তাহলে এই যে 1971 সাল, তখন হচ্ছে কোল্ড ওয়ার চলতেছিল, স্নায়ু যুদ্ধ চলতেছিল। তো এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তখন যদি হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র চীনে যদি যায়, তাহলে এটা আসলে একটা হিউজ একটা ক্রাইসিস তৈরি করবে তার রাজনৈতিক কেরিয়ারে। কারণ হচ্ছে তার পার্লামেন্টে সমালোচিত হবে, বিরোধী দল এটাকে আলোচনায় উঠবে যে চীনে আমি কেন যাব, চীনের সাথে কেন বন্ধুত্ব তৈরি করব। এবং একইভাবে আসলে চীনকেও এটা একটা
অস্বস্তিতে ফেলবে। তো এই জায়গা থেকে তারা যেটা করেছে যে সরকার টু সরকার যেটা প্রপার চ্যানেল মানে গভর্নমেন্টের যে চ্যানেল, এই চ্যানেলে না গিয়ে তারা যেটা করেছে তারা হচ্ছে হেনরি কিসিঞ্জারকে পাঠাইছে। যে হেনরি কিসিঞ্জার হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা ছিল, যে ভাই তুমি চীনে যাও, চীনে গিয়ে ওভারঅল পরিস্থিতি দেখে আসো, আলোচনা করে আসো, তারপরে হচ্ছে আমি ফর্মাল চ্যানেলে হচ্ছে চীনে যাব। তারা আমরা দেখেছিলাম যে হেনরি কিসিঞ্জার হচ্ছে এই পরবর্তীতে চীনে আসে, চীনের সাথে হচ্ছে সে আলোচনা করে। এটা কিন্তু কেউ তখন জানতো না। তারপরে হেনরি কিসিঞ্জার চলে যাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা দেখি যে রিচার্ড নিক্সন তারপরে 72 সালে সেখানে আসে। তারপরে এই যে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি এবং ব্যাকডোর ডিপ্লোমেসি এই দুইটা একই। ব্যাক চ্যানেল মানে হচ্ছে সরকারি সরাসরি চ্যানেলে না, কোন একটা ইনফর্মাল চ্যানেলে যোগাযোগটা করে সম্পর্কটা উন্নয়ন করে। একইভাবে ব্যাকডোর যেটা মানে সরাসরি দরজায় না, সেটা হচ্ছে অন্য কোনো থার্ড কোনো মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করা। এই দুইটা আইডিয়া একই, ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি এবং হচ্ছে ব্যাকডোর ডিপ্লোমেসি। তো এই জায়গায় হচ্ছে আমরা 1970 সালে একটা যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক দেখলাম এবং হচ্ছে অসলো চুক্তি। তো আপনারা যখন হচ্ছে এর আগে আমরা ইসরায়েল প্যালেস্টাইন যখন পিলিতে পড়িয়েছিলাম, আমরা বলেছিলাম যে 1993 সালে একটা অস্ত্র চুক্তি হয়, যেটা হচ্ছে পিএলওর প্রধান ইয়াসির আরাফাত এবং হচ্ছে আপনার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী ছিল তার সাথে। তাহলে এই পিএলও চুক্তি এটা যখন দুইটা রাষ্ট্রের মধ্যে হচ্ছে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু প্রথমবারের মতো অস্ত্র চুক্তিতে পিএলও ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে যে ইসরায়েল একটা হচ্ছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এবং ইসরায়েল তার বিনিময়ে সেও পিএলও আপনার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যে ফিলিস্তিন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই প্রথমবারের মতো অসলো চুক্তিতে ইসরায়েল এবং ফিলিস্তিন একে অপরকে স্বীকৃতি দিয়েছিল। তাহলে এই স্বীকৃতিটা যদি হঠাৎ করে ধরেন যে পিএলওর প্রধান ইয়াসির আরাফাত যদি কোনো ধরনের ধরেন যে হঠাৎ করে যদি সেটা সম্মুখে আনতো যে আমরা হচ্ছে ইসরায়েলকে স্বীকৃতি দিব, তাহলে কিন্তু তার অবস্থা কিন্তু সেখানে খুব খারাপ হতো, তার পলিটিক্যাল কেরিয়ার। তখন সে যেটা করেছে, এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এখানে তৃতীয় পক্ষ হিসেবে তারা আসলে গোপনে অনেকগুলো বৈঠক করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে পিএলওর প্রধান, তারপর হচ্ছে ইসরায়েল। তারপরে গিয়ে হচ্ছে তারা একটা ফর্মাল অস্ত্র চুক্তিতে গিয়েছিল। তার মানে হচ্ছে আপনার এই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি হচ্ছে ফর্মাল চ্যানেলটা যখন আসলে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, রাজনৈতিক আপনার বিতর্কিত হয়ে ওঠে, বা এটা আসলে জনসম্মুখে আসলে অনেক জনরোষ তৈরি হবে, তখন আসলে যেটা করে একটা ব্যাক ডোর বা হচ্ছে কোনো একটা গোপন মাধ্যম, একটা থার্ড মাধ্যম ব্যবহার করার মাধ্যমে সম্পর্ক যে স্বাভাবিকীকরণ সেটা করা। যেমন হচ্ছে আমরা পড়েছিলাম যে 2015 সালে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হচ্ছে আপনার ইরানের সাথে হচ্ছে P5+1 চুক্তি হয়েছিল, যেটার অন্য নাম হচ্ছে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। তাহলে এই চুক্তিতে কি করেছে? এই চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ভাই ইরান, তোমার উপর থেকে আমি যে নিষেধাজ্ঞা দিয়েছি ইকোনমিক স্টেট ক্রাফট, সেই নিষেধাজ্ঞা হচ্ছে আমি শিথিল করে ফেলবো। বিনিময়ে ইরান বললো আমিও হচ্ছে আমার যে ইউরেনিয়াম যেটা আমি সমৃদ্ধিকরণ করছি সেটা আমি আমার সমৃদ্ধিকরণটা কমিয়ে দিব। তাহলে এই যে একটা ফর্মাল চুক্তি দিয়ে যে 15 সালে আসছে, এটা কিন্তু হঠাৎ করে আসে নাই। হঠাৎ করে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বারাক ওবামা চাপের মুখে পড়তো, ইরানও তার নিজের রাষ্ট্রে একটা চাপের মুখে পড়তো। এটার আগে আমরা দেখেছিলাম যে অনেকগুলো ব্যাকডোর ব্যাক চ্যানেলে কূটনীতিক আলোচনা হয়েছে, অনেক ধরনের প্রতিনিধি পাঠিয়ে হচ্ছে ইরানের সাথে আলোচনা করা হয়েছে, ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে আলোচনা করা হয়েছে। এবার আসি যে অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার, এটা হচ্ছে আমরা পড়ে ফেলেছি। অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার আমরা বলেছিলাম যে হচ্ছে সাবেক ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশ কলোনি। তাহলে এই যে ব্রিটিশ কলোনিভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে যে ডিপ্লোমেট আমরা পাঠাই, এগুলাকে হচ্ছে আমরা অ্যাম্বাসেডর না বলে, ডিপ্লোমেট না বলে, এগুলাকে আমরা বলি হাই কমিশনার। তাহলে ধরেন যে হচ্ছে পাকিস্তান একটা হচ্ছে ব্রিটিশ কমনওয়েলথের অধীন, পাকিস্তান ব্রিটিশের উপনিবেশ ছিল, ইন্ডিয়া ব্রিটিশদের উপনিবেশ ছিল, অস্ট্রেলিয়া ব্রিটিশ উপনিবেশ ছিল। তারপর হচ্ছে ধরেন যে এরকম যে রাষ্ট্রগুলা ধরেন যে হচ্ছে আপনার শ্রীলঙ্কা বা হচ্ছে ধরেন যে এগুলা ব্রিটিশ উপনিবেশ ছিল, তাহলে যেই রাষ্ট্রগুলা ব্রিটিশ উপনিবেশ ছিল এবং হচ্ছে আপনার কমনওয়েলথের সদস্য, ওই রাষ্ট্রগুলার ডিপ্লোমেটদেরকে বলা হয় হাই কমিশনার। এখন যে রাষ্ট্রগুলা ব্রিটিশ কমনওয়েলথভুক্ত না কিংবা হচ্ছে আপনার কমনওয়েলথের সদস্য না, ধরেন যে হচ্ছে আপনার ইউএসএ, তাহলে এটা কমনওয়েলথভুক্ত রাষ্ট্র না। তারপর হচ্ছে ধরেন যে আফগানিস্তান কমনওয়েলথভুক্ত রাষ্ট্র না। এখন বাংলাদেশ এবং ইউএস এর যে কূটনীতিবিদ তাদেরকে আমরা হাই কমিশনার না বলে তাদেরকে বলি অ্যাম্বাসেডর। তারপর বাংলাদেশ এবং আফগানিস্তানের যে কূটনীতিবিদ তাদেরকে আমরা হাই কমিশনার না বলে তাদেরকে বলি অ্যাম্বাসেডর। তার মানে এটা হচ্ছে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোকে হাই কমিশনার বলা হয়, আর কমনওয়েলথভুক্ত ছাড়া অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে আমাদের যে ডিপ্লোমেট যারা আছে প্রতিনিধি তাদেরকে আমরা অ্যাম্বাসেডর বলি। জাস্ট পার্থক্যটা এটাই, কমনওয়েলথের সদস্য কি সদস্য না। আর পার্সোনা নন গ্রাটা এটা হচ্ছে আমরা পড়ে ফেলেছি যে আসলে কোন একটা আমরা দেখেছি যে কূটনীতিবিদ যারা আছে তাদেরকে অনেকগুলো প্রিভিলেজ দেওয়া হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে, আবার তাদেরকে অনেকগুলো ইমিউনিটিস দেওয়া হয়েছে, যে তাকে হচ্ছে গ্রেফতার করা যাবে না সে অপরাধ করলেও, তার পরিবারকেও গ্রেফতার করা যাবে না, তার ডিপ্লোমেটিক যে ব্যাগ আছে এটার মধ্যে যদি হচ্ছে কোনো ড্রাগ থাকে তাও আপনি চেক করতে পারবেন না। তারপর হচ্ছে তার যে এম্বাসি সে যদি হচ্ছে কোনো তার এম্বাসির মধ্যে যদি সে মানব পাচারের সাথে জড়িত থাকে বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত করে, তাও কিন্তু আপনি সেখানে গোয়েন্দা কার্যক্রম চালাইতে পারবেন না, কারণ তাকে হচ্ছে একটা ইমিউনিটিস বা
দায় মুক্তি দেওয়া হয়েছে 1961 সালের ভিয়েনা কনভেনশনে। তো এই দায় মুক্তির কারণে দেখা যাচ্ছে, আমরা বললাম যে ডিপ্লোমেট যারা আছে তারা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে পড়ে, যে কারণে আসলে তারা আপনার রাষ্ট্রের জন্য ক্ষতির সম্মুখীন হয়। তো যে কারণে রাষ্ট্রগুলো যেটা করে যে ওই স্পেসিফিক ডিপ্লোমেটকে তারা হচ্ছে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করে। তাহলে এটাকে আমরা বললাম যে পার্সোনা নন গ্রাটা, যেটা এর আগের ক্লাসে আমরা পড়েছি। তারপর হচ্ছে ডিরিস্কিং। ডিরিস্কিং মানে হচ্ছে আপনার তো এটা হচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতির একটা রিসেন্ট ট্রেন্ড, নিউ ট্রেন্ড। আমাদের হচ্ছে আর অল্প একটু এই যে মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে আপনারা দেখেছেন না, এই যে রিসেন্টলি হচ্ছে আপনার ট্রাম্প এবং হচ্ছে চীন এসে আসলো। তাহলে ট্রাম্প কি করেছে? ট্রাম্প হচ্ছে সে গভর্নমেন্ট প্যানেল এবং তার সাথে হচ্ছে সে সিইউ প্যানেল নিয়ে আসছে, মানে হচ্ছে অ্যালন মাস্ক থেকে শুরু করে ওই যে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে কর্পোরেশনের যে সিইউ যারা আছে তাদেরকে। তাহলে একদিকে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আবার আরেকদিকে হচ্ছে আপনার বিভিন্ন স্পেসিফিক সেক্টরের যে প্রতিনিধি যারা আছে, যারা সরকারের পার্ট না, তাদেরকে নিয়ে আসছে। তার মানে এটা হচ্ছে আপনার এই ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসির পার্ট। ডিরিস্কিং, ডিরিস্কিং হচ্ছে খুবই বর্তমানে রিসেন্ট ট্রেন্ড। ডিরিস্কিং মানে হচ্ছে ধরেন যে রাষ্ট্রের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে আন্তর্জাতিক সম্পর্কে, যেমন হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানি। তাহলে আমাদের যে হচ্ছে যে রেমিটেন্স যেটা আসে, রেমিটেন্স বা হচ্ছে আমাদের যে পোশাক যে রপ্তানি, তাহলে ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানি সে বন্ধ করে দিল। ধরেন যে হচ্ছে আপনার সৌদি আরব বাংলাদেশের সকল প্রবাসীদেরকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিল। তার মানে আপনার পুরো রাষ্ট্রের ইকোনমি কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ে যায়। তার মানে আমাদের এই যেই যেই সেকশনটা আপনার ইকোনমির একটা রিস্কের মধ্যে আছে, যেটা ডাইভার্সিফিকেশন নাই, কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক খাতের উপর আপনার নির্ভরশীল। তাহলে আমরা যেমন হচ্ছে পোশাক রপ্তানির উপর নির্ভরশীল এবং সেটা স্পেসিফিক কয়েকটা বাজার, আমাদের ইউরোপ, পূর্ব আপনার পশ্চিম ইউরোপের বাজারটা, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যদি কোনো কারণে সম্পর্ক যদি আসলে কোল্ড হয় বা হচ্ছে আপনার সম্পর্কটা আসলে ব্যাঘাত ঘটে, তখন তারা যদি হচ্ছে আমাদের এই পোশাক রপ্তানি বা হচ্ছে জিএসপি সুবিধা বা কোটা ফ্রি সুবিধা যদি বাতিল করে দেয়, তাহলে ইকোনমিক সেক্টরটা একটা রিস্কের মধ্যে পড়বে। তো ডি রিস্কিং মানে হচ্ছে আপনার এই ঝুঁকি যেগুলো আছে পররাষ্ট্র রিলেটেড জনিত, এই ঝুঁকিগুলোকে আপনি কমিয়ে ফেলা, মানে ডিরিস্ক করা, মানে ঝুঁকিগুলা যেগুলো আছে এগুলাকে কমিয়ে ফেলা। তো এখন হচ্ছে যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের পাশাপাশি পূর্ব ইউরোপের বাজারের পাশাপাশি পশ্চিম ইউরোপের বাজারের পাশাপাশি আপনি যদি পূর্ব ইউরোপের বাজারটাকে হচ্ছে আপনি স্থানান্তরিত করতে পারেন, সে বাজারে বাংলাদেশের পণ্যগুলো হচ্ছে আপনি সেখানে আপনার এক্সপোর্ট করার ব্যবস্থা করতে পারেন। আপনি যদি হচ্ছে ল্যাটিন আমেরিকার যে রাষ্ট্রগুলো আছে, বিশেষ করে ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, ওই অঞ্চলটা যদি আপনার বাজারটা সম্প্রসারণ করতে পারেন, আফ্রিকার রাষ্ট্রগুলোতে যদি হচ্ছে আমরা বাজারটা সম্প্রসারণ করতে পারি, আসিয়ানভুক্ত যে রাষ্ট্রগুলো আছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ানভুক্ত হচ্ছে ওই যে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস টাউস যেগুলো আছে, সেখানে যদি বাজারটা সম্প্রসারণ করতে পারেন, তাহলে যেটা হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পোশাক যদি তারা বন্ধ করে দেয়, তাহলে আমার বিকল্প অনেক অপশন আছে। তাহলে এরকম বিকল্প অপশন বানানো, এটার পাঠ হচ্ছে ডি রিস্কিং। তাহলে এটা বর্তমানে হচ্ছে ধরেন চীন ব্যবহার করতেছে, চীন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বহু টেকনোলজি তারা ব্যবহার করতেছে। তো কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এই টেকনোলজির উপর সে আসলে নিষেধাজ্ঞা আরোপ করে। তাহলে নিষেধাজ্ঞা যখন আরোপ করে তখন আসলে চীন একটা সংকটে পড়ে যায়। তো যে কারণে হচ্ছে 2025 সালে তারা হচ্ছে মেড ইন চায়না নামক একটা পলিসি নিয়েছে, যে পলিসির মাধ্যমে তারা যেটা করতেছে, যেই যে পণ্যের উপর তারা বিদেশি প্রতিষ্ঠানের উপর, বিদেশি রাষ্ট্রের উপর নির্ভরশীল, ওই পণ্যগুলো হচ্ছে তারা নিজ দেশে উৎপাদনের ব্যবস্থা করতেছে। তার মানে ডিরিস্কিং মানে হচ্ছে আপনার ঝুঁকি ফ্যাক্টরগুলোকে কিভাবে কমানো যায় সেটার বিভিন্ন খাত আপনার তৈরি করে। এবার পলি ক্রাইসিস হচ্ছে আন্তর্জাতিক বর্তমান বিশ্বে একটা রাষ্ট্র যখন অনেকগুলো ক্রাইসিসে একসাথে থাকে তখন এটাকে বলা হয় পলি ক্রাইসিস বা মাল্টি ক্রাইসিস। তাহলে ধরুন যে বাংলাদেশের একদিকে রোহিঙ্গা সমস্যা, আরেকদিকে যদি ভারতের সাথে বর্ডার ক্রাইসিস থাকে, আরেকদিকে যদি হচ্ছে ধরেন আপনার চীনের সাথে বাণিজ্য রিলেটেড দ্বন্দ্ব থাকে, আবার আরেকদিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক টানাপোড়েন থাকে, এই ধরনের ক্রাইসিস যখন থাকে তখন এটাকে বলা হয় পলি ক্রাইসিস। একইভাবে বর্তমান বিশ্ব ব্যবস্থা যেটা আছে, একদিকে হচ্ছে বিভিন্ন যুদ্ধ চলমান, ইরান যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, আবার একইভাবে হচ্ছে এখানে ইকোনমিক সংকট তৈরি হয়েছে। তারপর হচ্ছে রাষ্ট্রগুলোর মধ্যে হচ্ছে রাষ্ট্রের আন্তর্জাতিক যে আইন শৃঙ্খলা যেটা আছে, ও রুল বেসড ওয়ার্ল্ড অর্ডার, আমরা দেখি যে সেটাও থাকতেছে না। মার্কিন যুক্তরাষ্ট্র একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতেছে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে। তার মানে এই ধরনের নানা সংকট হচ্ছে আপনার কোভিড-19 পরে তৈরি হয়েছিল। এই ধরনের বৈশ্বিক একাধিক ক্রাইসিস যখন তৈরি হয়, আবার একই সাথে বর্তমানে বিভিন্ন জ্বালানি সংকট তৈরি হয়েছে, তাহলে একাধিক সংকট যখন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করে তখন এটাকে বলা হয় পলি ক্রাইসিস। আর সর্বশেষ হচ্ছে মিনিলেটারালিজম। মিনিলেটারালিজম হচ্ছে আমরা পড়েছিলাম যে হচ্ছে একটা হচ্ছে মাল্টিলেটারালিজম। আমরা একদম শেষের দিকে চলে আসছি। তাহলে মাল্টিলেটারালিজম আমরা বলেছিলাম যে বহুপাক্ষিক সম্পর্ক, যেমন ধরেন হচ্ছে এখানে একাধিক রাষ্ট্র থাকলে, যে বাংলাদেশ আছে, বা ধরেন যে সার্কের রাষ্ট্রগুলা মিলে একটা
সম্পর্ক বা একটা আলোচনা করবে, তাহলে এটা মাল্টিলেটারাল সম্পর্ক। ধরেন যে ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে আপনি আলোচনা করেন, এখানে 193টা রাষ্ট্র আলোচনায় পার্টিসিপেট করে, আপনি হচ্ছে আসিয়ানের যে রাষ্ট্রগুলো আছে এখানে 11টা রাষ্ট্র পার্টিসিপেট করে, তার মানে একাধিক রাষ্ট্রের মধ্যে যে সম্পর্কগুলা, যে ডিপ্লোমেসিগুলো, এটাকে আমরা বলি যে মাল্টিলেটারালিজম। এখন আমরা বললাম এই মাল্টিলেটারালিজম এখানে একাধিক রাষ্ট্রের অংশগ্রহণের কারণে এটা আসলে মাঝে মাঝে এটা ফাংশন করে না, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটা সিদ্ধান্তটা স্লথ করে দেয়, সিদ্ধান্তটা অনেক স্লো করে দেয়। তখন এই মাল্টিলেটারালিজমের সব রাষ্ট্রগুলোর মধ্যে যদি এখান থেকে আপনার 4টা বা 5টা স্পেসিফিক গ্রুপ যদি তারা বের হয়ে আলাদা একটা সম্পর্ক প্রণয়ন করে, ওইটাকে আমরা বলি মিনিলেটারালিজম। ওই যে সাব রিজিওনালিজম আমরা পড়লাম না, যে আসলে আসিয়ান সার্কভুক্ত আমাদের এখানে 8টা রাষ্ট্র, এই 8টা রাষ্ট্রের মধ্যে হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া মিলে ধরেন যে আরেকটা পৃথক সম্পর্ক তৈরি করলো, তার মানে এটাকে আমরা কি বলছিলাম যে সাব রিজিওনালিজম, একটা বড় রিজিয়নের মধ্যে আরেকটা সাব গ্রুপ। ঠিক একইভাবে এরকম মাল্টিলেটারালিজম হচ্ছে একটা বহুপাক্ষিক ফোরামের মধ্যে আরেকটা ছোট একটা সাব ফোরাম বা একটা সাব গ্রুপ, যেটাকে আমরা বলি যে মিনিলেটারালিজম। আর সর্বশেষ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, 2 লেভেল গেম থিওরি। এটা হচ্ছে রবার্ট পুটনামের, পলিটিক্যাল সায়েন্টিস্ট। তো রবার্ট পুটনাম দেখানোর চেষ্টা করেছেন ভাই পলিটিক্যাল, আমরা যখন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত যখন নিব, যে 2 লেভেল থিওরি, এখানে হচ্ছে 2টা লেভেল থাকে, একটা হচ্ছে লেভেল 1 আর একটা হচ্ছে লেভেল 2। এটা হচ্ছে ওই যে আমরা দি সিস্টেমিক পড়ছিলাম না, যে 3টা স্তর থাকে পররাষ্ট্রনীতির, ওই স্তরটা কি হচ্ছে সে আর একটু ভিন্নভাবে ব্যাখ্যা করেন রবার্ট পুটনাম, জাস্ট আইডিয়া সব আপনার একই। যে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে একটা হচ্ছে আপনার আন্তর্জাতিক লেভেল, ইন্টারন্যাশনাল, যে বাংলাদেশ ধরেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে 2টা রাষ্ট্র একে অপরের সাথে কনভিন্স করে নেগোসিয়েশনের মাধ্যমে, দর কষাকষির মাধ্যমে একটা ফাইনাল সিদ্ধান্তে আসলো যে আমরা কি করব, একটা বাণিজ্য চুক্তি করব। এটা হচ্ছে আমাদের লেভেল 1, যেটা ইন্টারন্যাশনাল লেভেলে রাষ্ট্রগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্টের মধ্যে একটা সম্পর্ক, যেটাকে আমরা বলি যে ট্র্যাক 1ও বলা যেতে পারে। আর এই লেভেল 2 মানে হচ্ছে আপনি এই যে সিদ্ধান্তটা যেটা আপনি আন্তর্জাতিক পর্যায়ে নিলেন, সেটা কিন্তু আপনার অনেকগুলা দেখা যাচ্ছে যে আপনার পার্লামেন্টে আপনার রেটিফিকেশন নিতে হয়, অনুমোদন নিতে হয়। ধরুন যে আপনি আন্তর্জাতিক কোন একটা চার্টারে আপনি স্বাক্ষর করলেন, এটা হচ্ছে আপনার লেভেল 1 ইন্টারন্যাশনাল লেভেলে। এখন ওই চার্টার যেটা আপনি স্বাক্ষর করলেন, ওটা কিন্তু আপনার রাষ্ট্রের পার্লামেন্টে, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে অনুমোদন নিতে হয় ভোটাভুটির মাধ্যমে। 300 জন সদস্য, 151 জন বললো যে ঠিক আছে আমরা ওই চার্টার যেটা আছে ওটা সমর্থন করি। তার মানে আপনার হচ্ছে একটা ন্যাশনাল লেভেলও আপনার এটা অনুমোদন নিতে হয়। তারপর ন্যাশনাল লেভেলে ধরেন যে আপনি আদানির সাথে চুক্তি করলেন, ভারতের, যে আদানি হচ্ছে আমাদের এখানে বিদ্যুৎ দিবে, তার বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে আপনার ভারতের বাণিজ্য বৃদ্ধি করব। তো আদানির সাথে যে চুক্তি আপনি করলেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল। আর জনগণ যখন আদানির সাথে চুক্তিকে কেন্দ্র করে যখন হচ্ছে জনগণ একটা আপনার গণরোষ বা সরকারের সমালোচনা শুরু করে, মানে এটা হচ্ছে আমার লেভেল 2 ন্যাশনাল লেভেল। তাহলে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে 2 লেভেল থিওরি যেটা আছে রবার্ট পুটনামের, সে দেখানোর চেষ্টা করেছে একটা লেভেল হচ্ছে ইন্টারন্যাশনাল আর একটা লেভেল হচ্ছে আপনার ন্যাশনাল। এই 2টা লেভেল যখন একত্রিত হবে তখনই আসলে একটা নীতি গৃহীত হয় বা একটা নীতি আসলে কার্যকরিত হয়। তাহলে এই 2 লেভেল থিওরি যেটা আছে, এটা হচ্ছে আমরা যে পররাষ্ট্রনীতি যে স্তর যেটা পড়ছি ওই স্তরেরই একটা ধারণা। এই জায়গা থেকে আসলে তিনি আরো 2টা ভিন্ন তিনি টার্মিনোলজি নিয়ে আসছেন, যেটার নাম হচ্ছে আপনার উইনসেট ধারণা। তাহলে উইনসেট ধারণা যেটা, উইনসেট ধারণা মানে হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে ওকে, তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলল যে আমরা একটা রেসিপ্রোকাল ট্রেড চুক্তি করব, যে চুক্তিতে বাংলাদেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা শুল্কে যাবে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে বিনা শুল্কে প্রবেশ করবে। তাহলে এটা ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের সেট আপ। এখন হচ্ছে আপনাদের দেশীয় হচ্ছে আমাদের লেভেলে আসলো ন্যাশনাল লেভেলে। ন্যাশনাল লেভেলে হচ্ছে পার্লামেন্টে দেখা যাচ্ছে এই চুক্তিকে অনুমোদন দিল না। আর অনেক রাষ্ট্র আছে আপনি বৈদেশিক চুক্তি করলে সংবিধান অনুযায়ী এটাকে রেটিফাই করতে হয়, পার্লামেন্টে অনুমোদন নিতে হয়। তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার জনগণ এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, যে আন্দোলন শুরু করলো। তো যে কারণে কিন্তু সরকার কিন্তু এই ইন্টারন্যাশনাল লেভেলে সে একমত হইলেও চুক্তি করার ব্যাপারে, যখন সে দেখলো যে একটা বড় আন্দোলন এখানে শুরু হইলো, তখন কিন্তু সে আর এই চুক্তিটা সে বাস্তবায়ন করতে পারবে না। তাহলে এখন আপনার যদি ইন্টারন্যাশনাল লেভেলেও যদি ওকে হয় এবং রাষ্ট্রের ভিতরে ন্যাশনাল লেভেলটাও যদি ওকে হয়, তার মানে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে যদি 2টা জায়গায় যদি এটা ওকে হয়ে যায়, তাহলে এই চুক্তিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা এখানে আর বাধা প্রতিবন্ধকতা থাকতেছে না। এটাকেই তিনি বলেন যে উইনসেট। তাহলে উইনসেট যত বেশি বড় হবে, চুক্তিগুলা তত বেশি বাস্তবায়িত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে বাংলাদেশ সরকার চুক্তি করেছে, বা ভারতের সরকারের সাথে পাকিস্তানের সরকার চুক্তি করেছে, এই চুক্তিতে আসলে একটা লেভেলে ওকে, কিন্তু হচ্ছে ভারতের জনগণ এবং পাকিস্তানের জনগণ এই চুক্তিটাকে মেনে নিচ্ছে না, তাহলে তার এই চুক্তিটা বাস্তবায়ন হচ্ছে না। তার মানে হচ্ছে যদি এই 4টা স্তর কাজ করে, তাহলে একদিকে সরকার,
এবং আপনার রাষ্ট্র এ এটার সরকার গভর্নমেন্ট এবং হচ্ছে এটার পিপল একমত, রাষ্ট্র বি এটার সরকার গভর্নমেন্টও একমত, এটার পিপলও একমত। তার মানে এই যে চারটা গ্রুপ কিন্তু এখানে তাহলে কাজ করতেছে। তাহলে এই চারটা গ্রুপই যখন যদি একটা চুক্তির ব্যাপারে বা একটা ডিসিশনের ব্যাপারে যখন একমত হবে, তার মানে হচ্ছে আপনার উইন সেটটা অনেক বড়। উইন সেট মানে হচ্ছে ওই চুক্তিটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তাহলে এটাকে আমরা বলি যে লার্জ উইন সেট। দেশের মানুষ থেকেও কোনো বাধা নাই, বাংলাদেশের মানুষ থেকে কোনো বাধা নাই, পাকিস্তানের মানুষ থেকে কোনো বাধা নেই, পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকার একমত হয়েছে, চুক্তি করে ফেলেছে, তার মানে এটা উইন সেটটা অনেক বড়। আর একটা হচ্ছে স্মলার উইন সেট, যে সরকার রাজি আছে কিন্তু হচ্ছে আপনার ন্যাশনাল লেভেলে ঝামেলা তৈরি হইতেছে, ন্যাশনাল লেভেলে পার্লামেন্ট থেকে রেটিফিকেশন দিচ্ছে না, জনগণ আন্দোলন করতেছে, তার মানে হচ্ছে আপনার উইন সেটটা স্মলার। তাহলে স্মলার উইন সেট যদি হয় তাহলে হচ্ছে চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম। এখন এইগুলা হচ্ছে একদম অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। গত ক্লাসে যেমন হচ্ছে আমরা হার্ভার্ডের হচ্ছে আপনার এই নেগোসিয়েশন, হার্ভার্ড নেগোসিয়েশন হচ্ছে আপনাদেরকে প্রজেক্ট যেমন পড়িয়েছিলাম, পাশাপাশি হচ্ছে সেখানে আরো কিছু প্রজেক্ট পড়িয়েছিলাম আপনাদের ওই যে স্ট্যানফোর্ড। তাহলে এগুলো হচ্ছে আমাদের একদম অ্যাডভান্স লেভেলের পড়াশোনা। তো এই জায়গা থেকে আমরা দেখেছিলাম যে 47-এ এখান থেকে প্রশ্ন আসছিল যে নেগোসিয়েশনের ক্ষেত্রে পজিশন এবং ইন্টারেস্ট বোঝা কেন গুরুত্বপূর্ণ, একদম ভিতর থেকে আসছে অ্যাডভান্স লেভেল থেকে। ঠিক একইভাবে হচ্ছে আমরা কিন্তু পররাষ্ট্রনীতির স্তরে আমরা পড়ছি যে এখানে অনেকগুলো লেভেল থেকে, একটা হচ্ছে সিস্টেমিক লেভেল, যে বৈশ্বিক অবস্থা কিরকম আছে, তারপর হচ্ছে আমরা বললাম যে আসলে ন্যাশনাল লেভেল, তারপর হচ্ছে ব্যুরোক্রেটিক লেভেল, যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, আমলা বিভিন্ন লেভেলের কাজ করে। এখন রবার্ট পুটনামের যে লেভেল যেটা, তার যে থিওরি যেটা টু লেভেল থিওরি, তো এই জায়গা থেকে আমরা বললাম যে টু লেভেলের মধ্যে হচ্ছে তিনি ধারণা দিয়েছেন একটা লেভেল ইন্টারন্যাশনাল আর একটা লেভেল হচ্ছে আপনার ন্যাশনাল। তো এই জায়গায় হচ্ছে তিনি উইং সেটের মাধ্যমে একটা ভিন্ন একটা আইডিয়া তিনি নিয়ে আসলেন। তাহলে এই পরীক্ষা যেখান থেকে আসে, পরীক্ষা কি করে টু লেভেল থিওরির যে ভিতরে আমরা যে উইন সেট শব্দটা পাইলাম, পরীক্ষা যদি আসে যে নেগোসিয়েশন বা হচ্ছে পররাষ্ট্র নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনার লার্জার উইন সেট এবং স্মলার উইন সেট ধারণা দুটি বর্ণনা করুন, তখন কিন্তু আপনি এগুলা পারবেন আশা করি। যদি ভিতর থেকে প্রশ্ন আসে যে আসলে নেগোসিয়েশন বা হচ্ছে কোনো নীতি বাস্তবায়নের ক্ষেত্রে লার্জার উইনসেট আর একটা হচ্ছে স্মলার উইনসেট বলতে কি বোঝায়। তো এই ধরনের উইনসেট আসলে এখানে কিছু উদাহরণও আছে, আপনি আসলে জাস্ট যেমন হচ্ছে আপনার ভারতের সাথে যুক্তরাষ্ট্রের একটা চুক্তি হয়েছিল আপনার এই 5 থেকে 8 সালের দিকে, যে এই চুক্তিতে বলা হয়েছিল আসলে ভারতের যে পরমাণু যেটা আছে ওইটা নিয়ে। তো এই জায়গায় আসলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা, এটা হচ্ছে ওকে মানে ইন্টারন্যাশনাল লেভেলে, কিন্তু ভারতের যে বাম যে দলগুলো ছিল, বিশেষ করে আপনার তৃণমূল কংগ্রেস সহ বিরোধী যে বাম দলগুলো আছে, তারা কিন্তু এটার প্রচুর পরিমাণে বিরোধিতা করেছিল। তো এই জায়গা থেকে আসলে টু লেভেল গেম থিওরি এটা আসলে অনেকগুলো উদাহরণে এখন আপনি দিতে পারেন, যে বিশেষ করে যে ব্রেক্সিট যেটা ঘটেছিল ইউরোপের ক্ষেত্রে। তাহলে ব্রেক্সিট হচ্ছে আপনার একদিকে সরকার চাচ্ছে বের হয়ে যাইতে ব্রেক্সিট থেকে, ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি হয়েছে, কিন্তু জনগণ 50% জনগণ হচ্ছে তারা বলতেছে আমরা ব্রেক্সিট থেকে বের হয়ে যেতে চাই ইউরোপীয় ইউনিয়ন থেকে, আবার 50% জনগণ বলতেছে আমরা বের হইতে চাই না। তার মানে এই ধরনের ডেডলক যেগুলো তৈরি হয়, তার মানে এগুলোতে আমরা বলি যে এগুলোতে আসলে লার্জার উইনসেট না, এগুলোতে হচ্ছে স্মলার উইনসেট। তো এখন এই টু লেভেল যে থিওরিটা আছে, এই জায়গা থেকে হচ্ছে আমরা বললাম যে এর মধ্যে একটা প্যারাডক্স অফ উইকনেস কাজ করে। প্যারাডক্স অফ উইকনেস কি, যে আপনার দুর্বলতাটা একটা শক্তিমত্তার জায়গা হিসেবে কাজ করে। কিভাবে শক্তিমত্তার জায়গা হিসেবে কাজ করে? যেমন হচ্ছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা ভারতের সাথে আপনি একটা চুক্তি করেছেন, যেই চুক্তিতে হচ্ছে আপনি বললেন যে ভারত বলল যে বাংলাদেশ বলল যে বাংলাদেশ হচ্ছে ভারতের হচ্ছে ফেনী নদী থেকে পানি দিবে, তারপর হচ্ছে বাংলাদেশ বলল যে ভারতকে হচ্ছে আমার ইয়া করবে, আমাদের এখানে ট্রানজিট দিবে, ভারতকে স্পেসিফিক কিছু ক্ষেত্রে হচ্ছে করিডোর দিবে। তাহলে একদিকে হচ্ছে ফেনী নদীর ওয়াটার, একদিকে হচ্ছে ট্রানজিট সুবিধা দিবেন, আবার হচ্ছে করিডোর সুবিধা দিবে, তিনটা। আর বিনিময়ে হচ্ছে ভারত কি করবে? ভারত হচ্ছে গভর্নমেন্ট যে আছে গভর্নমেন্টকে হচ্ছে রক্ষা করবে। তারপর হচ্ছে বিনিময়ে হচ্ছে সে বাংলাদেশকে হচ্ছে সে সীমিত মাত্রায় হচ্ছে ধরেন যে সে মিলিটারির যে পরামর্শ আছে, মিলিটারি যে অ্যাডভাইস সেগুলা দিবে। কারণ এগুলা তো মূলত আসলে সরকার যেটা আছে তার স্বার্থ সংশ্লিষ্ট ছিল। তাহলে এখন ধরেন যে আপনার এটা একটা আপনার রাষ্ট্রে এখানে আন্দোলন শুরু হলো, এখানে হচ্ছে গণ মুভমেন্ট শুরু হলো, তখন এটা কিন্তু আপনার একটা, আমরা বললাম যে এটা হচ্ছে আপনার স্মলার উইন সেট। তো এই জায়গায় সরকার যেহেতু এই যে পজিশনটা, সে বললো যে ভাই আমি যদি তোমাকে এই চুক্তিগুলো যদি আমি বাস্তবায়ন করি, এই সুবিধাগুলো যদি দেই, আমার রাষ্ট্রে আমি বিশাল আন্দোলনের মুখে পড়ব। তো যে কারণে আমাকে যেটা করতে হবে, তোমার এই সুবিধার পরিপ্রেক্ষিতে আমার যে সুবিধা যেগুলো আছে এগুলোকে আরো অনেক সুবিধা এখানে
সুবিধার লেয়ার আরো বাড়াতে হবে। সুবিধার লেয়ার যখন বাড়বে আমি জনগণকে দেখাইতে পারবো, বিরোধী দলকে বলতে পারবো যে ভারত আমার থেকে 3টা সুবিধা নিচ্ছে, বিনিময়ে সে আমাকে 5টা সুবিধা আমাকে সে দিচ্ছে। তার মানে এই উইকনেসটাকে কাজে লাগিয়ে আপনি যখন হচ্ছে একটা গ্রেটার কিছু অ্যাচিভ করেন, তখনই এটাকে আসলে বলা হয় প্যারাডক্স অফ উইকনেস। তো এই জায়গায় আসলে রবার্ট পুটনাম দেখানোর চেষ্টা করেছেন যে কিছু রাষ্ট্র তার ওই যে জনগণের যে আসলে বিরোধিতা, যেটা পার্লামেন্টের যে বিরোধিতা, বিরোধী দলের যে বিরোধিতা, এটাকে সে হচ্ছে আপনার বার্গেনিং এর ক্ষেত্রে, দর কষাকষির ক্ষেত্রে সে এই উইকনেসটাকে সে দেখায় যে ভাই আমার জনগণ কিন্তু এটাতে ভেটো দিবে তোমার সাথে যদি আমি চুক্তিটা করি, তাহলে তোমাকে কি করতে হবে, আমাকে আরো বেশি সুযোগ সুবিধা বাড়িয়ে দিতে হবে, যেটা আমি জনগণকে বলতে পারবো। তার মানে আপনি উইকনেসটা দেখিয়ে আপনি এখানে গেইনটা আপনার বাড়িয়ে নিলেন। তার মানে এটা কি বলা হয় প্যারাডক্স অফ উইকনেস। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের আজকের ক্লাসটা। তো এই জায়গা থেকে হচ্ছে 47-এ যে প্রশ্নটা আসছিল আপনার এই যে 50তম BCS এ, যে ট্র্যাক 2 এই ডিপ্লোমেসিটা কাজে লাগে বাংলাদেশ কিভাবে তার নিরাপত্তা রক্ষা করতে পারে। তো এখন আসলে এটা তো একদম 4 নম্বরের একটা প্রশ্ন। তাহলে প্রথমে আসছে যে ট্র্যাক 2 ডিপ্লোমেসি কি, তারপর এটার সাথে লেজুর যুক্ত করেছি ট্র্যাক 2 ডিপ্লোমেসি কাজে লাগে বাংলাদেশ কিভাবে তার স্বার্থটা আদায় করতে পারে। তো এই জায়গায় হচ্ছে 4 মার্কসের প্রশ্ন, আপনি হচ্ছে একটা সংজ্ঞা ডেফিনেশন দিলেন যে ট্র্যাক 2 ডিপ্লোমেসি হচ্ছে কোনো স্পেসিফিক সেক্টরে কোনো বিশেষজ্ঞদেরকে পাঠিয়ে রাষ্ট্রের সম্পর্কটা স্বাভাবিকীকরণ করার চেষ্টা করা। দেখো এটার সাথে আসলে আসছে যে নিরাপত্তা রিলেটেড কিভাবে বাংলাদেশ নিরাপত্তার কাজে এটা কিভাবে কাজে লাগাতে পারে। তাহলে বাংলাদেশের সিকিউরিটি ক্রাইসিস গুলা কি কি, আপনি এখানে কয়টা ক্রাইসিস দিলেন, যেমন হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস একটা, তারপর হচ্ছে ভারতের সাথে হচ্ছে বর্ডার ক্রাইসিস সিকিউরিটি রিলেটেড, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি রিলেটেড ক্রাইসিস হচ্ছে ইন্দো প্যাসিফিক ক্রাইসিস, ইন্দো বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। তাহলে তাহলে সিকিউরিটি শব্দটা বলছে দেখেন যে কি, SECURITY, তাহলে সিকিউরিটি আমরা কোন অধ্যায়ে পড়ছি মনে আছে, সিকিউরিটি আমরা 3য় অধ্যায়ে পড়েছি। তাহলে এই যে রোহিঙ্গা ক্রাইসিস, তারপর হচ্ছে বর্ডার ক্রাইসিস, তারপর হচ্ছে আপনার ইন্দো প্যাসিফিক ক্রাইসিস, এগুলা কিন্তু হচ্ছে সব ট্রেডিশনাল সিকিউরিটি। ট্রেডিশনাল সিকিউরিটি আমরা আরেকটা পড়ছিলাম যে নন ট্রেডিশনাল সিকিউরিটি, ওটা কিন্তু আপনি এখানে অন্তর্ভুক্ত করতে পারেন। নন ট্রেডিশনাল সিকিউরিটির মধ্যে ক্লাইমেট যেটা আছে বা জলবায়ু যেটা, তারপর হচ্ছে আপনার হিউম্যান সিকিউরিটি যেগুলো আছে আমাদের ফুড, তারপর হচ্ছে ধরেন যে ওয়েল জ্বালানি, তাহলে এই যে জ্বালানি নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, এগুলো তো নন ট্র্যাডিশনাল সিকিউরিটি। তাহলে সিকিউরিটি যখন বলছে আপনি ট্র্যাডিশনালও অন্তর্ভুক্ত করতে পারবেন এবং নন ট্র্যাডিশনালও অন্তর্ভুক্ত করতে পারবেন। তখন এই যে রোহিঙ্গা, তাহলে রোহিঙ্গা হচ্ছে একটা সিকিউরিটি প্রবলেম, তাহলে এটা আপনি সমাধান করবেন কি দিয়ে, ট্র্যাক 2 দিয়ে। তাহলে একটা জাস্ট বর্ণনা করবেন যে রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ ট্র্যাক 2 কিভাবে ব্যবহার করতে পারে। মিয়ানমারের সরকারের সাথে বাংলাদেশ সরকারের ট্র্যাক 1 যেটা আছে এটা কার্যকরভাবে অচল অবস্থায় আছে, এটা ফাংশন করতেছে না, সরকার টু সরকারের মধ্যে কমিউনিকেশন খুবই কম। তো এই জায়গায় বাংলাদেশের হচ্ছে এই যে নিরাপত্তা বিশ্লেষক যারা আছে, সাবেক আমলা যারা আছে, বাংলাদেশের যে যারা আছে, তারা পারে চাইলে হচ্ছে মিয়ানমারে গিয়ে মিয়ানমারের হচ্ছে যে বিভিন্ন হচ্ছে বুদ্ধিজীবী যে সংগঠনগুলো আছে, তাদের ওখানে সিকিউরিটি রিলেটেড যারা কাজ করে, বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, তাদের সাথে বিভিন্ন আলাপ আলোচনা, সভা সেমিনার করে দুই রাষ্ট্রের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটা জোর দিতে পারে। মানে এখানে ট্র্যাক 2 লেভেলে হচ্ছে এখানে রাষ্ট্র জড়িত না, বরং হচ্ছে আমরা বিশিষ্ট একটা গ্রুপ দিয়ে এটাকে ব্যাখ্যা করছি। তারপর ধরো যে ভারতের সাথে বর্ডার ক্রাইসিস, তাহলে এখানে তো হচ্ছে ট্র্যাক 1 বলবেন যে বর্ডার ক্রাইসিস ট্র্যাক 1 to 1 এটা সমাধান করা যাচ্ছে না, পশ্চিমবঙ্গের বিরোধিতা আছে এখানে, বা হচ্ছে ভারতের কেন্দ্রীয় রাজনীতির একটা প্রভাব আছে। তো এই জায়গায় ট্র্যাক 2 কিভাবে ব্যবহার করবে, যে বাংলাদেশের আসলে নিরাপত্তা বিশ্লেষক যারা আছে, বাংলাদেশের হচ্ছে বিভিন্ন যে সংগঠনগুলো যেগুলো আছে, এগুলোর সাথে হচ্ছে আপনার কলকাতা বা ভারতের যে বুদ্ধিজীবী বা নিরাপত্তা বিশ্লেষক যে সংস্থাগুলো আছে, তাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করে এই বিষয়টা একটা আসলে ন্যাশনাল লেভেলে দুইটা রাষ্ট্রের মধ্যে নিয়ে আসা। তারপর ইন্দো প্যাসিফিক অঞ্চলে একইভাবে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, জাপানের সাথে, আমাদের যে যারা বিভিন্ন সাবেক আমলা যারা আছে, সাবেক গোয়েন্দা প্রধান যারা ছিল, তাদের মাধ্যমে আসলে এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে বোঝানো, তাদের মাধ্যমে আসলে চীনের জনগণকে বোঝানো যে আমরা আসলে এই ধরনের নিরাপত্তাজনিত কোনো ইয়াতে সিকিউরিটি আমরা যেতে চাচ্ছি না, আমরা বরং মোর ফোকাস দিচ্ছি বঙ্গোপসাগরকে আসলে ইকোনমিক সেন্ট্রিক, আমরা সব রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাই। ঠিক একইভাবে হচ্ছে আমাদের এখানে অয়েল ক্রাইসিস আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে জ্বালানি রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা হচ্ছে ধরেন ইরানের জ্বালানি প্রতিষ্ঠান, রাশিয়ার যে জ্বালানি প্রতিষ্ঠানগুলো আছে, ওই প্রতিষ্ঠানগুলোর সাথে তারা সমন্বয় করে এই সংকটটা কাটিয়ে ওঠার চেষ্টা করে। আমাদের হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় প্রচুর পরিমাণে গম বা ফুড ক্রাইসিস তৈরি হয়েছিল, তাহলে এই জায়গা থেকে হচ্ছে বাংলাদেশের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আছে মার্কিন, তারপর হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আছে, তাদের সাথে নিজস্ব সম্পর্ক বৃদ্ধি করে আমরা এই ক্রাইসিস গুলো কাটাইতে পারি। মানে জাস্ট এখানে একটা বেসিক লেভেল থেকে প্রশ্নটা থাকলো, এটা কিন্তু একটু ডিপ ছিল যে ট্র্যাক 2 ডিপ্লোমেসি বলতে কি বোঝায়, আমরা সবাই জানি যে এটা হচ্ছে বিভিন্ন এক্সপার্টিস, কিন্তু এটার সাথে আসছে যে সিকিউরিটিকে কানেক্ট করে কিভাবে বাংলাদেশ এটাকে ব্যবহার করতে পারে। তো এই জায়গায় আপনি এই যে সিকিউরিটি গুলো জাস্ট এভাবে দেখিয়ে এখানকার হচ্ছে যে বিশেষজ্ঞ যারা আছে তাদের মাধ্যমে এটা কিভাবে সমাধান করবেন ওই নিয়ে 2-3 লাইন করে লিখে দিলে এটা হয়ে গিয়েছে। তো দেখছেন হচ্ছে পরীক্ষায় আমরা পড়ি যে হচ্ছে একদম বেসিক গুলা, কিন্তু পরীক্ষায় আসে একটু
ডিপ থেকে। তো এই ডিপ থেকে আসার কারণেই কিন্তু আমিও চেষ্টা করি যে আপনাদের একদম অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে সেগুলো পড়িয়ে দেওয়ার এবং হচ্ছে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কানেক্ট করিয়ে দেওয়ার। তো এই ছিল মোটামুটি আসলে পররাষ্ট্রনীতির যে অধ্যায়টা আছে। তো আমরা পররাষ্ট্রনীতি অধ্যায়টা আসলে 3টা ক্লাসে পড়েছি। এই 3টা ক্লাসেই প্রথম ক্লাসে একদম বেসিক কনসেপ্টগুলো পড়েছি, দ্বিতীয় ক্লাসে হচ্ছে আমরা ডিপ্লোমেটস নিয়ে এবং হচ্ছে নেগোসিয়েশনের যে পার্টটা আছে সেটা পড়েছি, আজকে থার্ড ক্লাসে টাইপস অফ ডিপ্লোমেসিটা পড়ার চেষ্টা করেছি। তো এই জায়গা থেকে আরো 2-3টা ডিপ্লোমেসি আছে যেগুলো হচ্ছে এমপিরিক্যাল পড়ার সময় আমরা অটো পেয়ে যাব। যেমন হচ্ছে ধরেন যে আপনার গান বোর্ড ডিপ্লোমেসি। তাহলে গান বোর্ড ডিপ্লোমেসি কি? গান বোর্ড মানে হচ্ছে আপনার ওই যে নৌ শক্তি যেটা আছে, নৌ শক্তি, তারপর হচ্ছে আপনার সাবমেরিন, সাবমেরিন। তাহলে এই নৌ রিলেটেড, আপনার নৌশক্তি রিলেটেড, সাবমেরিন, এগুলা দিয়ে ভয় দেখানোর মাধ্যমে অন্য রাষ্ট্রের আচরণকে নিয়ন্ত্রণ করার যে চেষ্টা, ওটা কি বলা হয় আসলে গান বোর্ড ডিপ্লোমেসি। তাহলে গান বোর্ড ডিপ্লোমেসি আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তার যুদ্ধ জাহাজ পাঠায়, তার সাবমেরিন পাঠায়, তার মানে এটা গান বোর্ড ডিপ্লোমেসির অংশ। বাংলাদেশে 1971 সালে আমরা দেখি যে যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে তার 7ম নৌবহর পাঠিয়েছিল, যেটার এগেইনস্টে, যেটা দিয়ে বাংলাদেশকে ভয় দেখিয়েছিল। আবার একইভাবে সেটার এগেইনস্টে আমরা দেখি যে রাশিয়াও তার নৌবহর পাঠিয়েছে। তার মানে এই যে সমুদ্র পথে বিভিন্ন সাবমেরিন, তারপরে গানবোট বা নৌবাহিনীর মাধ্যমে ভয় দেখিয়ে অন্য রাষ্ট্রের আচরণ নিয়ন্ত্রণ করা, এটাকে বলা হয় গানবোট ডিপ্লোমেসি, যেটা আমরা এমপিরিক্যালে ইরানের অধ্যায় পড়বো। তারপর হচ্ছে আরেকটা ডিপ্লোমেসি হচ্ছে আপনার আছে, সেটাকে আমরা বলি যে হচ্ছে আপনার এই ভুলে গেছি যেটার নাম, আর একটা সহজ একটা ডিপ্লোমেসি ছিল, আর যেটা আসলে রোহিঙ্গা সমস্যা সমাধানে, ও ভুলে, সেটা হচ্ছে গুড অফিস, OFFIC। এই গুড অফিস মানে কি? গুড অফিস মানে হচ্ছে ধরেন যে দ্বন্দ্বরত রাষ্ট্র এ আছে, দ্বন্দ্বরত রাষ্ট্র বি আছে। তো এই দুইটা রাষ্ট্রের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক বা ট্র্যাক ওয়ান সম্পর্ক অকার্যকর, কার্যকর ফাংশন করা যাচ্ছে না। তখন হচ্ছে আপনি এখানে একটা তৃতীয় যে একটা পক্ষ, তৃতীয় পক্ষকে হচ্ছে যখন আপনি নিয়ে আসেন, ওই তৃতীয় পক্ষটাকে বলা হয় আসলে গুড অফিস। তাহলে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে সমঝোতা করিয়ে দেওয়ার জন্য তৃতীয় পক্ষ হিসেবে যখন হচ্ছে ধরেন যে পাকিস্তান আসে, তাহলে পাকিস্তান হচ্ছে এখানে গুড অফিস। তাহলে বাংলাদেশ এবং হচ্ছে মিয়ানমার, এই দুইটা রাষ্ট্রের মধ্যে ট্র্যাক ওয়ান বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক আসলে খুবই জটিল অবস্থায় আছে। এই জায়গায় যদি তুরস্ক এসে যদি মধ্যস্থতা করে, তাহলে মানে তুরস্ক হচ্ছে এখানে গুড অফিস। যদি এখানে চীন এসে মধ্যস্থতা করে, চীন গুড অফিস। যদি রাশিয়া আসে, তাহলে রাশিয়া হচ্ছে এখানে গুড অফিস। তাহলে গুড অফিস ডিপ্লোমেসি যেটা আছে, এখানে হচ্ছে মধ্যস্থতাকারী হিসেবে তৃতীয় পক্ষ যেটা আসে সেটা কি বলা হয়। তো এই ছিল মোটামুটি হচ্ছে আজকের ক্লাস। প্যারাডক্স অফ উইকনেস, এটা একটু যে আরেকটু বলতেন আর কি। ও প্যারাডক্স আচ্ছা অফ আচ্ছা, উইকনেস। প্যারাডক্স অফ উইকনেস বলতে ধরেন যে এটা হচ্ছে আমরা বললাম যে এখানে বাংলাদেশ এবং হচ্ছে ধরেন যে ইউএসএ একটা সম্পর্ক তৈরি করবে, বা একটা নতুন সিদ্ধান্ত নিল যে তারা একটা হচ্ছে এখানে অবাধ মুক্ত বাণিজ্য করবে। তাহলে ধরেন যে এখানে রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট, একটা চুক্তি করবে। মানে চুক্তি তো অলরেডি এটা আসলে হয়ে গেছে, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝাইতেছি। চুক্তি তো হচ্ছে নির্বাচনের 4 দিন আগে হয়েছে। তাহলে এই যে চুক্তি করবে, এই চুক্তিটা আসলে এখানে বললো যে এটা আসলে 2টা লেভেলে চুক্তিটা আসলে কাজ করে। তাহলে একটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল লেভেল। তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে কি করে, যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, এখানে ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশের সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বসে, বসে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা উভয় দেশ পারস্পরিক যে টেরিফ এগ্রিমেন্ট যেটা আছে, ট্রেড এগ্রিমেন্ট, সেটা আমরা বাস্তবায়ন করব। তাহলে এটা হচ্ছে ন্যাশনাল লেভেলে। কিন্তু এই সিদ্ধান্তটা তো আসলে ন্যাশনাল লেভেল দিয়ে আসলে বাস্তবায়ন হয় না, এটার একটা দুঃখিত, ইন্টারন্যাশনাল লেভেলই বাস্তবায়ন হয় না, এটার একটা ন্যাশনাল লেভেল আছে। ন্যাশনাল লেভেল মানে হচ্ছে এই চুক্তিটা নিয়ে আসলে আপনার দেশের পার্লামেন্ট, দেশের বিরোধী দল, আপনার রাষ্ট্রের জনগণ, তারা আসলে কিভাবে সেটা। তো এখন হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি করেছে, কিন্তু দেশের জনগণ এই চুক্তির বিরুদ্ধে আন্দোলন করা শুরু করে দিয়েছে, দেশের বিরোধী দল এটা নিয়ে মুভমেন্ট করা শুরু করে দিয়েছে, পার্লামেন্ট এই চুক্তি নিয়ে কোনো অনুমোদন দিচ্ছে না, যে এরকম চুক্তি করলে বাংলাদেশের ক্ষতি হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে, বাংলাদেশের মার্কেটটা ছোট হয়ে যাবে, আমাদের ইনফেড ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। তার মানে হচ্ছে ন্যাশনাল লেভেল থেকে যখন বিরোধিতা করা হয়, তার মানে কি, যে এই চুক্তিটা আসলে বাস্তবায়নের সম্ভাবনা আসলে অনেক কম। তো এই জায়গায় এই যে আপনার ন্যাশনাল লেভেল থেকে যে আপনার বিরোধিতা করতেছে, এই বিরোধিতাটাকে হচ্ছে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বলবেন, বসবেন, আবার যখন দ্বিতীয় লেভেলে গভর্নমেন্ট বসবে, তখন বলবে যে তোমার সাথে আমি যে চুক্তিটা করতে যাচ্ছি, এটা আমার ন্যাশনাল লেভেলে গিয়ে বাস্তবায়ন হবে না। কেন হবে না? আমার জনগণ এটা নিয়ে মুভমেন্ট করবে, বিরোধী দল আমাকে প্রশ্ন করবে যে এই চুক্তির ফলে আমি কি পাইলাম। তখন হচ্ছে সে যেটা করে, এই উইকনেসটাকে হচ্ছে সে বলে যে আমি এই যে বিরোধিতার সম্মুখীন হব,
এটা যেন না ঘটে, তাহলে তুমি আমাকে যেটা করো, তোমার পক্ষ থেকে আমার এই চুক্তির অধীনে আরো কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করে দাও, তাহলে আমি যেন দেশকে দেখাইতে পারি যে এই চুক্তির কারণে বাংলাদেশ এই দিকগুলোতে হচ্ছে বেনিফিটেড হবে। তাইলে আসলে জনগণ আর আন্দোলন করবে না, বিরোধী দলও জিজ্ঞেস করলে আমরা বলতে পারবো যে আমরা অনেকগুলো সুবিধা পাচ্ছি। তার মানে এই যে দুর্বলতা যেটা ন্যাশনাল লেভেলে হচ্ছে যে বিরোধিতার সম্মুখীন হওয়া, তারপরে হচ্ছে এখানে প্রশ্নের সম্মুখীন হওয়া, আন্দোলনের সম্মুখীন হওয়া, এগুলাকে দেখিয়ে আপনি যে এক্সট্রা যে সুবিধাগুলো আরো আদায় করে নিচ্ছেন, এটা কি বলা হয় আসলে প্যারাডক্স অফ উইকনেস। মানে আপনার দুর্বলতার জায়গাটাকে কাজে লাগিয়ে আপনি আরো বেশি সুবিধাটা এখান থেকে আদায় করে নিচ্ছেন। তো এটা কি আসলে বলা হয় যে প্যারাডক্স অফ উইকনেস। আর কোনো প্রশ্ন থাকলে? এই আজকে অ্যাড আসতেছে অনেক, প্রচুর। আজকে অনেক বেশি অ্যাড আসতেছে রেকর্ড ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভ ক্লাসে অ্যাড কিটা, ধরেন এটা তো প্রাইভেট গ্রুপে তো হচ্ছে অ্যাড আসার কথা না, এটা মেবি হচ্ছে ফেসবুক নতুন করে আবার কি করেছে। দেখেন তো এখানে যে ইয়াতে ভিডিও যে অপশনটা আছে না, ওখানে স্টার এনেবল করা কিনা বা এই টাইপের। আচ্ছা, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা মেবি হচ্ছে শেষ করতে পারি আজকে। এখানে তো কোনো যে ড্যাশবোর্ডে কি আছে? লাইভ ক্লাসে তো অ্যাড আসার কথা না। এটা মেবি আমার মনে হয় এটা ফেসবুকেরই কোনো একটা সেট আপ সিস্টেম ওরা দিয়ে দিয়েছে যে এখন থেকে যে কোনো ধরনের ভিডিওতে ওরা অ্যাড দিবে। মানে এই জায়গাতে তো আমরা হচ্ছে ধরেন প্রাইভেট গ্রুপে তো অ্যাড এখানে অন অফ করার কোনো অপশনই নেই। ঠিক আছে, তাহলে আমরা রেখে দিতে পারি। তো ঠিক আছে, কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে রেখে দিতে পারি। আপনাদের ঈদের পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেখানে আপনাদের সাথে দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল।